কি বলেছে, এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড ক্যারি অন সিমিলার বিজনেস। এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, আর ডিসিশন নিল যে অ্যামালগামেট করবে। টু ফর্ম আ নিউ, নতুন একটা কোম্পানি খুলবে, তার নাম সি কোম্পানি। এ আর বি মিলে নতুন একটা কোম্পানি তৈরি করবে, সি কোম্পানি। ফলোয়িং আর দ্য ব্যালেন্স শিট অফ টু কোম্পানিজ অ্যাজ অন 31 মার্চ 2015। এ কোম্পানি আর বি কোম্পানির ব্যালেন্স শিট তোমার চোখের সামনে দিয়ে দিয়েছে, নোটস টু অ্যাকাউন্টসও দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। বলছে দ্য পারচেস প্রাইস অফ টু কোম্পানি ওয়ার সেটেল সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন। সি লিমিটেড নিউ কোম্পানি টেক ওভার দ্য বিজনেস অফ এ লিমিটেড। এ লিমিটেড বিজনেসটা বুক ভ্যালুতে নিয়ে নিচ্ছে। নেক্সট অ্যাডজাস্টমেন্ট বলেছে, বি নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে দ্য অ্যাসেটস অফ বি লিমিটেড, বি লিমিটেড অ্যাসেট উড বি রিভ্যালুড, মানে গুডউইলটা রিভ্যালু হয়েছে 1000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 85,000 টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,00,000 টাকা। প্রভিশন অফ 10% টু বি ক্রিয়েটেড অন ট্রেড রিসিভেবল ফর ডাউটফুল ডেট। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট 10% বলেছে। তারপর যে পারচেস কনসিডারেশন ওয়াজ টু বি ডিসচার্জ ইন দ্য ফর্ম অফ ফুললি পেড আপ শেয়ার্স অফ ₹10 ইচ ইন সি লিমিটেড। তো এটাও বলে দিই ফুললি পেড আপ শেয়ার দেবে। সি লিমিটেড ইস্যুড টু পাবলিক, নিউ কোম্পানি পাবলিককে 15,000 শেয়ার ইস্যু করছে 10 টাকা দামে। সো ওপেনিং ব্যালেন্স অফ সি লিমিটেড আফটার অ্যামালগামেট। তো এই দিয়েছে। তো আমাদের যে নিয়ম, অ্যামালগামেশনের সময় সবার প্রথম কি করতে হয়, নেট অ্যাসেট টেকেন ওভার করতাম, ওটা করো ধীরে সুস্থে করতে হবে অঙ্কটা, নেট অ্যাসেট টেকেন ওভারটা। চলো নেট অ্যাসেট টেকেন ওভার অঙ্কটা স্টার্ট করো, অঙ্কটা স্টার্ট করো আগে। 4 নম্বর লেখো, নেট অ্যাসেটস টেকেন ওভার। 1 নম্বর, 1 নম্বর ওয়ার্কিংস, নেট অ্যাসেটস টেকেন ওভার। কোম্পানির নাম কি কি ছিল, একটা এ কোম্পানি আর বি কোম্পানি। প্রথমে লেখো টোটাল অ্যাসেটস, প্রথমে লেখো টোটাল অ্যাসেট। তাহলে দেখো এখানে কোশ্চেন টোটাল অ্যাসেট কি কি দিয়েছে, আস্তে আস্তে ধীরে সুস্থে করবে, কোনো তাড়াহুড়া নেই। প্রথমে লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, বলেছে এ কোম্পানির অ্যাসেটগুলো বুক ভ্যালুতে নেবে, আর বি কোম্পানিরগুলো যেমন যেমন ভ্যালু বলবে তেমন তেমন নেবে। ঠিক আছে? তো তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লিখবে 1,55,000 এর, আর বিল লিখবে কত, বিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত, বিল লিখবে 85,000। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবে, নেট অ্যাসেট টেকেন ওভার করার সময় রিভ্যালুড ফিগার নিতে হয়, রিভ্যালুড ফিগার। আগের 3টে অঙ্কে রিভ্যালুড ফিগার নিইনি, কারণ বুক ভ্যালু তো নিয়েছিল, তাই বুক ভ্যালু নিয়েছি। তো এখানে রিভ্যালুড ফিগার বলেছে, রিভ্যালুড ফিগার নেব। তাহলে লিখবে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলে লিখবে এ কোম্পানি ঘরে 1,55,000, বির ঘরে 85, লেখো। এর ঘরে 1,55,000 আর বির ঘরে 85,000। তারপর কি ছিল, একটা একটা করে ধরে ধরে পড়বো, ধরে ধরে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লিখলাম, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল কত, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 90,000 টাকা ছিল এর, মানে এর তো বুক ভ্যালুতেই নেবো, এর ঘরে লিখবো 90,000 টাকা, কিন্তু বির ঘরে কত লিখবো, প্ল্যান্ট অ্যান্ড মেশিন দেখি কিছু অ্যাডজাস্টমেন্ট বলেছে, হ্যাঁ 1,00,000 টাকা। এর ঘরে 90, বির ঘরে 1,00,000, লেখো। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেখো, এর ঘরে 90, বির ঘরে 1,00,000 টাকা। নেক্সট কি বলেছে দেখো, গুডউইল, গুডউইল, ঠিক আছে তো। গুডউইলটা কি বলেছে দেখো, গুডউইল, গুডউইল বলেছে দেখো দেখো এর, এরটা তো বুক ভ্যালুতেই নিতে বলেছে, তাহলে এরটা বুক ভ্যালুতে নেবো, এরটা গুডউইল 30,000 টাকা নেবো। ঠিক আছে তো। আর বীর, বীর কত ছিল, 15,000 টাকা, কিন্তু বীরটা যেই ভ্যালুতে বলে সেই ভ্যালুতে নেবো। এ স্যার বি তো 1,000 টাকা, 1,000 হবে না, এটা 10,000 হবে। ঠিক আছে, এটা 10,000 হবে, এটা ভুল দিয়েছে। তাহলে 30,000, 10,000। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি ফার্স্ট অঙ্ক যখন করিয়েছিলেন আপনি ওখানে গুডউইল ছিল। দেখো আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অঙ্কটা, এখানেই আছে অঙ্ক। দেখো ফার্স্ট অঙ্কে গুডউইল ছিল, আমি নিতে বারণ করেছিলাম। স্যার কেন, স্যার আপনি ফার্স্ট অঙ্কে গুডউইল নিতে বারণ করেছেন, তাহলে আবার এই অঙ্কে গুডউইল নিচ্ছেন কেন, কেন কারণটা কি? দেখো
যেই অঙ্কে পারচেস কনসিডারেশন বলে দেবে না, যেই অঙ্কে পারচেস কনসিডারেশন বলে দেবে, ঠিক আছে তো, সেই অঙ্কে তুমি গুডউইল নেবে না, গুডউইল ক্যালকুলেট করবে। আর যেই অঙ্কে পারচেস কনসিডারেশন বলে দেবে না, ঠিক আছে তো, পারচেস কনসিডারেশন বলে দেবে না, সেই অঙ্কে তুমি গুডউইলটা নিতে পারো। স্যার এই অঙ্কে কি পারচেস কনসিডারেশন বলেছে? হ্যাঁ, পারচেস কনসিডারেশন অঙ্কে বলবে, কিন্তু এখানে বলেছে তুমি যত টাকার অ্যাসেট নিচ্ছ তত টাকাই পেমেন্ট করছো। কিন্তু ১ নম্বর অঙ্কে বলেছিল তুমি যত টাকার অ্যাসেট নিচ্ছ তার চেয়ে বেশি পেমেন্ট করেছো, তখন ব্যালেন্সিংটা গুডউইল বেরিয়ে গেছিল। কিন্তু এই অঙ্কটায় তুমি যত টাকার অ্যাসেট নিয়ে তত টাকায় পেমেন্ট করেছে এটা বলেছে। ওকে, তো এটা বুঝতে হবে, অঙ্ক করতে করতে আরো ক্লিয়ারিটি আসবে। প্রথম প্রথম অঙ্ক করছো ফার্স্ট ক্লাসে, তো একটু অসুবিধা হবেই, তো আস্তে আস্তে ক্লিয়ারিটি চলে আসবে। তাহলে কি বুঝতে পারলি? একটা জিনিস মাথার মধ্যে ঢুকে রাখো, ব্যালেন্স শিটে গুডউইল থাকলে নেবো কি নেবো না। যদি বলে দেয় তুমি যত টাকার অ্যাসেট কিনছো তত টাকায় পেমেন্ট করছো, ঠিক আছে, তাহলে গুডউইল নেবে। আর যদি বলে দেয় যে তুমি টোটাল কত টাকা পেমেন্ট করছো, ঠিক আছে, সেক্ষেত্রে গুডউইল নেবে না। তাহলে এখানে এই সমস্ত ঘটনাগুলোই বলেছে। তাহলে গুডউইলটা নেবো এখানে। তাহলে ৩০,০০০ আর ১০,০০০, লেখো গুডউইল ৩০,০০০ আর ১০,০০০। ৩০,০০০ আর ১০,০০০। তারপর দেখো গুডউইল হয়ে গেলে ইনভেন্টারি, ইনভেন্টারি দেখো, আসো অ্যাসেট সাইডে আসো, ইনভেন্টারি এর ৭৫,০০০ টাকা লিখবো। আর বির যেমন ছিল, কেন মানে বির কোম্পানির ইনভেন্টারি, মানে বি কোম্পানি যে ইনভেন্টারি সেটা কত টাকায় নেবে কিছু বলে, তাহলে বুক ভ্যালুতেই নেবো। তাহলে ৭৫,০০০ আর ৬৫,০০০, লেখো ইনভেন্টারি ৭৫,০০০ আর ৬৫,০০০। নেক্সট ট্রেড রিসিয়েবল, ঠিক আছে, তো ট্রেড রিসিয়েবল, ট্রেড রিসিয়েবল কি বলেছে, এর তো ৮৫,০০০ টাকাই নেবো, কোনো সন্দেহ নেই। কিন্তু বি কোম্পানির ৭৫,০০০ টাকা ছিল, কিন্তু বি কোম্পানির কি বলেছে, বলেছে 10% প্রভিশন ফর ব্যাড ডেট, মানে ৭৫ থেকে 10% করলে ৭,৫০০ হয়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, লেখো ডেটার্স লেখো বা ট্রেড রিসিয়েবল, লেখো ট্রেড রিসিয়েবল, লেখো এখানে লেখো ট্রেড রিসিয়েবল। এর ঘরে তো ৭৫,০০০ টাকা লেখো, কিন্তু বীর ঘরে বীর ঘরে কত ৭৫,০০০ টাকা ছিল। দেখো ভালো করে দেখো, এগুলো বোঝো। যে ট্রেড রিসিভেবল এর ঘরে ৮৫,০০০ টাকা ছিল আর বির ঘরে ৭৫,০০০ টাকা ছিল। বির ৭৫ নেব না, তাতে 10% মাইনাস করে নেব। বির ঘরে ৭৫ ছিল, 10% মাইনাস করলে হচ্ছে ৬৭ আর ৫০০, দেখিয়ে দিচ্ছি কি করে হলো। ৭৫,০০০ টাকা, তার থেকে তুমি 10% মাইনাস করো, ৭৫,০০০ টাকা, তার থেকে 10% মানে ৭,৫০০ মাইনাস করো, কত করে হচ্ছে ৬৭ আর ৫০০। ট্রেড রিসিভেবল হয়ে গেল, কমপ্লিট। নেক্সট ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক যা ছিল তাই নেবে, কারণ ব্যাংকের ভ্যালু তো আর কমতে পারে না, না, ব্যাংকের আর কি রিভ্যালু হবে। ঠিক আছে, ব্যাংকের ব্যালেন্সটা ৯০,০০০ আর ৪৫,০০০, লেখো ব্যাংকে লেখো ৯০,০০০ আর ৪৫,০০০, ব্যাংক লেখো ৯০,০০০ আর ৪৫,০০০, টোটাল করো ১,৫৫,০০০ প্লাস ৯০,০০০ প্লাস ৩০,০০০ প্লাস ৭৫,০০০ প্লাস ৮৫,০০০ প্লাস ৯০,০০০, কত হচ্ছে ৫,২৫,০০০। বিটা ৮৫,০০০ যোগ ১,০০,০০০ যোগ ১০,০০০ যোগ ৬৫,০০০ যোগ ৬৭,৫০০ যোগ ৪৫,০০০, কত হচ্ছে ৩,৭২,৫০০। এর থেকে মাইনাস করব এক্সটার্নাল লাইবিলিটিস। দেখো কি কি লাইবিলিটি নিয়েছে এখানে, এখানে লাইবিলিটি বলতে একই বলেছে, ট্রেড পেবেল ৫০,০০০ আর ৩৫,০০০, লেখো ট্রেড পেবেল ৫০,০০০ আর ৩৫,০০০।
ট্রেড পেবেল 50,000 আর 35,000 বাদ দাও। 5,25,000 থেকে 50 বাদ দিলে হয় 4,75,000। 3,72,500 থেকে 35,000 বাদ দিলে হয় 3,37,500। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যাসেট টেকেন ওভার। হয়ে গেল। 1 নম্বর ওয়ার্কিংসটা হলো। 2 নম্বর ওয়ার্কিংস কি লিখতাম? পারচেস কনসিডারেশন লেখো। পারচেস কনসিডারেশন, পিসি। কি বলেছে ভালো করে পড়ো। C নম্বর পয়েন্টে বলেছে দ্য পারচেস কনসিডারেশন ওয়াজ টু বি ডিসচার্জ ইন দ্য ফর্ম অফ ফুললি পেড আপ শেয়ার অফ রুপিস 10 ইচ। কত সিম্পল কথা বলেছে, 10 টাকা দামে শেয়ার দেবে সি কোম্পানি। তাহলে এখানে এখানে কি বলেছে, তুমি যত টাকা অ্যাসেট নিয়ে তত টাকায় পেমেন্ট করছো, ঠিক আছে। তাহলে এই অঙ্কটায় পার্টিকুলার গুডউইল বা ক্যাপিটালিজম যেটা বের করি সেটা বেরোবে না। তো প্রথমে লিখবে, এখানে কি লিখবে, ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড। লেখো ইকুইটি শেয়ারস 4,75,000 টাকা, আর এখানে 3,37,500। তাহলে ওকে কতগুলো শেয়ার দিই? 10 টাকা দামের শেয়ার, 47,500টা শেয়ার দেবো। আর ওকে দেবো 33,750টা শেয়ার। ঠিক আছে। নেক্সট দেখি আরেকটা পয়েন্ট বলেছিল, সি লিমিটেড ইস্যুড টু দ্য পাবলিক। পাবলিকের কাছে 15,000টা শেয়ার ইস্যু করে 10 টাকা দামে। তাহলে জার্নাল কি হবে? ব্যাংক টাকা আসছে শেয়ার ইস্যু করলে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল 1.5 লাখ 1.5 লাখ। লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কত? 1.5 লাখ 1.5 লাখ। তাহলে কতগুলো শেয়ার ইস্যু করলো তোমাকে বলছি, দেখো তোমাকে আমি বলছি, সুন্দরভাবে বলছি কতগুলো শেয়ার ইস্যু করেছে। এ কে দিয়েছে 47,500টা শেয়ার, বি কে দিয়েছে 33,750টা শেয়ার, আর সি কোম্পানি পাবলিকের কাছে শেয়ার ইস্যু করেছে 15,000টা শেয়ার। টোটাল কতগুলো শেয়ার ইস্যু করলো? 47,500 যোগ 33,750 যোগ 15,000, টোটাল 96,250টা শেয়ার ইস্যু করেছে। ঠিক আছে। এবার বলেছে ব্যালেন্স শিট করো, অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে কতগুলো শেয়ার ইস্যু করেছে বললাম? 96,250টা শেয়ার, শেয়ার ক্যাপিটাল। তাহলে লিখবো কি এখানে? যেটা কি হবে? সি লিমিটেড। ব্যালেন্স শিট অফ সি লিমিটেড, ডেটটা কোন তারিখের, তারিখটা দেখতে হবে তোমাকে। কোন তারিখের মানে ব্যালেন্স শিটটা যে হবে কোন তারিখের ব্যালেন্স শিট হবে, তারিখটা কি হবে? 31শে মার্চ 2015, এই তারিখ দেবে 31শে মার্চ 2015। তাই করা আছে। শেয়ার ক্যাপিটাল কতগুলো শেয়ার? 96,250টা শেয়ার। একটা শেয়ার 10 টাকা করে হলে কত হচ্ছে? 9,62,500। রিজার্ভ এন্ড সারপ্লাস কিছুই বসবে না এখানে, কোনো ঝামেলা নেই। রিজার্ভ এন্ড সারপ্লাস ট্রেড পেবেল, দেখো ট্রেড পেবেল কত লিখবে? এই 50,000 আর 35,000 যোগ করে কত হচ্ছে? 85,000। যোগ করে দাও, লাইবিলিটি সাইড কত? শেষ। 9,62,500 যোগ 85,000 কত হচ্ছে? 10,47,500 হয়ে গেল। এবার একটা নোট করতে হবে এখানে, নোট। সেটা কি? ট্যানজিবল অ্যাসেটস এর, ট্যানজিবল অ্যাসেটস এর নোট করতে হবে। কি কি ছিল ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে?
ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত হবে দেখিয়ে দিচ্ছি, 1,55,000 যোগ 85,000 করো। 1,55,000 যোগ 85,000 কত হচ্ছে? 2,40,000। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত ছিল? 90,000 যোগ 1,00,000 কত হচ্ছে? 1,90,000। 2,40,000 যোগ 1,90,000 কত হচ্ছে? 4,30,000। এটা 1 নম্বর নোট। 1 নম্বর নোট, এখানে নোট নাম্বার 1 দিয়ে লেখো 4,30,000। নেক্সট ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এর মধ্যে কি আসবে? গুডউইল আসবে। গুডউইল, গুডউইল কত কত ছিল দেখো, তুমি নিজেই করেছো দেখে নাও। গুডউইল দেখো ছিল 30,000 আর 10,000, 30 আর 10 40,000 টাকা গুডউইল। ইনভেন্টারি দুটো কোম্পানি যোগ করে বসাবে 75 আর 65 কত হচ্ছে দেখো, 75 আর 65 যোগ করে 1,40,000 ইনভেন্টারি। ট্রেড রিসিভেবল দুটো কোম্পানি যোগ করবে 85,000 আর 67 আর 500, 85,000 আর 67 আর 500 কত হচ্ছে? 1,52,500। নেক্সট ক্যাশ অ্যাট ব্যাংক 90 আর 45 যোগ করে 1,35,000। আধার কারেন্টের কিছু নেই, যোগ করো। অ্যাসেট সাইজ যোগ করে দেওয়া কত বেরোচ্ছে? 4,30,000 যোগ 40,000 যোগ 1,40,000 যোগ 1,52,500 যোগ 1,35,000 কত হলো? আচ্ছা ব্যাংকে কত এসছে দেখো, ব্যাংকে 1,35,000। ব্যাংকে তুমি 1,35,000 লিখতে পারো না। স্যার কেন লিখতে পারবো না? আরে দুটো কোম্পানির এ আর বি ব্যাংকের ব্যালেন্স নিয়ে নিজে 1,35,000 হয়েছে, কিন্তু তুমি তো মার্কেটে নতুন করে শেয়ার ইস্যু করেছিলে, মনে পড়ছে? 1,50,000 টাকা, হ্যাঁ হ্যাঁ স্যার 1,50,000 টাকা শেয়ার ইস্যু করেছিলাম ফার্স্ট, তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে তো। তাহলে 1,35,000 সঙ্গে 1,50,000 যোগ করে দাও কত হচ্ছে? 1,35,000 সঙ্গে 1,50,000 যোগ করো, হচ্ছে 2,85,000। এবার ঠিক করে যোগ করো, 4,30,000 যোগ 40,000 যোগ 1,40,000 যোগ 1,52,500 যোগ 2,85,000 কত হচ্ছে? 10,47,500 হয়ে গেল, ট্যালি হয়ে গেল। তাহলে দেখেছো, চারটে অঙ্ক করে দিলাম। তাহলে চারটে, আমি যে চারটে অঙ্ক করালাম, চারটের মধ্যে কি ছিল? সবই ছিল অ্যামালগামেশনের অঙ্ক। চারটেই অ্যামালগামেশন ছিল, ঠিক আছে? দুটো কোম্পানি অ্যামালগামেট করে নতুন কোম্পানি তৈরি হচ্ছে। এবং এবং তার মধ্যে আমি কি করেছি? চারটে চারটে অঙ্কেই ব্যালেন্স শিট করেছি, তবে কিছু একটা অঙ্কের জার্নাল শিখিয়ে দিয়েছি। নতুন কোম্পানি তোমার পরীক্ষায় যখন দেবে, নতুন কোম্পানির বইতে তোমাকে জার্নাল আর ব্যালেন্স শিটই করতে দেবে, তো আমি এটা শিখিয়ে দিলাম, ঠিক আছে? এর পরবর্তী মানে এর মধ্যেই আমি আমি দেখি এরপরে আবার করাচ্ছি তোমার ওল্ড কোম্পানির বইতে কিরকম কি দেয়, ঠিক আছে? আচ্ছা এরপরে যে অঙ্কটা করবো, এই অঙ্কটা সিউবি কমন আস 2006 এসেছিল। ভেরি ভেরি সিম্পল একটা সাম, ভেরি ভেরি সিম্পল একটা সাম, ভালো করে বোঝার চেষ্টা করবে। বলছে দ্য ব্যালেন্স শিট অফ এ লিমিটেড অ্যান্ড বি লিমিটেড, দুটো কোম্পানির ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ দুটো কোম্পানির যে ব্যালেন্স শিট তোমার চোখের সামনে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? বলছে আর নিউ কোম্পানি সি লিমিটেড, ঠিক আছে? তো এ কোম্পানি আর বি কোম্পানি ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, তো এ কোম্পানি আর বি কোম্পানি দুটো কোম্পানি অ্যামালগামেট করে নতুন একটা কোম্পানি ফর্ম হচ্ছে, যার নাম সি কোম্পানি। কিছু টার্মস দিয়ে দিয়েছে, টার্মস অফ অ্যামালগামেশন ওয়ার অ্যাজ আন্ডার। কি কি বলেছে? সি লিমিটেড উইল বি ইনকর্পোরেটেড উইথ 50,000 ইকুইটি শেয়ার্স অফ ₹10 ইচ অ্যাজ অথরাইজ ক্যাপিটাল। বলে দিয়ে সুন্দর করে বলে দিয়ে, সি বলছে সি লিমিটেড যে ইনকর্পোরেট হবে 50,000 ইকুইটি শেয়ার 10 টাকা দামের, অর্থাৎ 5 লাখ টাকা হবে অথরাইজ ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ ইন দ্য বুকস অফ এ লিমিটেড, এ কোম্পানির যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ আছে উইল বি মেনটেন 2 ইয়ার্স ইন দ্য বুকস অফ সি লিমিটেড, ঠিক আছে? তো তো ঠিক আছে, বলছে এ কোম্পানির যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ ছিল সেটা কিনা সি কোম্পানির ব্যালেন্স শিটে মেনটেন হবে, তো এটাই বলে দিয়েছে।
সি বলেছে দ্য ভ্যালু অফ বিজনেস অফ এ লিমিটেড, এ লিমিটেডের যে ব্যবসাটা আছে তার ভ্যালু 4 লাখ টাকা, অ্যান্ড দ্যাট উইল বি সেটেল বাই ইস্যুইং 20,000 ইকুইটি শেয়ারস। অর্থাৎ এ কোম্পানি মানে সি কোম্পানিতে এই কোম্পানিটাকে নিয়ে নিচ্ছে, এ কোম্পানি বিজনেসের ভ্যালুয়েশন হয় 4 লাখ টাকা এবং ওকে 20,000টা শেয়ার দিচ্ছে, 10 টাকা দামে 2 লাখ টাকার ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিচ্ছে। সরি, 20,000টা শেয়ার 5 টাকা প্রিমিয়াম, মানে 20,000 ইন্টু 15, তাই তো? মানে এক একটা 10 টাকা দামের শেয়ার 5 টাকা প্রিমিয়াম, মানে 15 টাকা করে দিচ্ছে একটা শেয়ারের এগেস্টে। 20,000 ইন্টু 15, 3 লাখ, 4 লাখের মধ্যে 3 লাখ টাকা শেয়ার দিচ্ছে আর বাকি 1 লাখ টাকা ক্যাশ দিচ্ছে। আর বি লিমিটেড বিজনেসের ভ্যালুয়েশন 3 লাখ টাকা এবং ওই কোম্পানি যারা শেয়ার হোল্ডার তাদের 60,000 টাকার ক্যাশ দিচ্ছে আর বাকি টাকার ইকুইটি শেয়ার দিচ্ছে। তাহলে স্যার কতগুলো ইকুইটি শেয়ার? 3 লাখের মধ্যে 60,000 টাকা ক্যাশ দিয়ে রইল বাকি 2,40,000, 2,40,000 কে 15 দিয়ে ভাগ করো, যতগুলো হচ্ছে ততগুলো ইকুইটি শেয়ার, কারণ 5 টাকা প্রিমিয়ামের শেয়ার দিচ্ছে। বলছে সো দ্য ক্লোজিং এন্ট্রিজ ইন দ্য বুকস অফ এ লিমিটেড এন্ড বি লিমিটেড। অর্থাৎ এ কোম্পানি কে ছিল? এ কোম্পানি ছিল ওল্ড কোম্পানি, আর বি কোম্পানি কে ছিল? বি কোম্পানি ওল্ড। আমি কি বলেছি তোমাদের, অ্যামালগামেশনের অঙ্ক যখনই এক্সামে আসবে তোমাকে ওল্ড কোম্পানির বইতে তোমাকে জার্নাল বা লেজার করতে দেবে, জার্নাল বা লেজার করতে দেবে। ওরা তোমাকে বলেছে কি ক্লোজিং এন্ট্রিজ ইন দ্য বুকস অফ এ কোম্পানি আর বি কোম্পানি, মানে পুরোনো কোম্পানির বইতে ক্লোজিং এন্ট্রি করতে বলেছে, দ্যাট মিনস জার্নাল করতে বলেছে। জার্নাল করতে বলে, আবার বলছে তোমাকে জার্নাল করতে বলেছে। এবং নতুন কোম্পানি বইতে একটা ব্যালেন্স শিট করতে বলছে। ভেরি ভেরি সিম্পল একটা সাম, ঠিক আছে? তো তো দেখো এই অঙ্কটা করাবো, কি বলবো, এই অঙ্কটা করাবো। এই অঙ্কটা এত ইজি অঙ্ক, আমি তোমাদের বলছি, তোমরা যদি কোনো স্টুডেন্ট যদি সিবিএসসি বোর্ড বা আইএসসি বোর্ডের স্টুডেন্ট থাকো ক্লাস 11-12-এ, ঠিক আছে? তো তোমরা একটা চ্যাপ্টার শিখেছিলে পার্টনারশিপের, মনে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডিসলিউশন অফ এ পার্টনারশিপ, মনে আছে তো? ডিসলিউশন অফ এ পার্টনারশিপ, ওখানে কি শিখেছিলে? যে কোনো পার্টনারশিপ বিজনেস যখন বন্ধ করে দিচ্ছে ওটাই হচ্ছে ডিসলিউশন অফ এ পার্টনারশিপ। তোমরা যদি ডিসলিউশন অফ পার্টনারশিপ যদি তোমাদের জানা থাকে, মনে থাকে, তাহলে আমি বলবো এই অঙ্কটা মানে ওল্ড কোম্পানি বলতে জার্নাল বলো বা লেজার বলো, তোমাদের কাছে ভেরি ভেরি সিম্পল হয়ে যাবে যদি তোমরা ডিসলিউশন জানো। এখন তোমরা বলতে পারো স্যার আমরা তো সিবিএসসি বা আইএসসি বোর্ড থেকে আমরা বিলং করিনি, আমরা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছি। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছো, আমি জানি তোমাদের ডিসলিউশন ছিল না ক্লাস 12-এ, তোমরা থার্ড সেমিস্টার ডিসলিউশন শিখেছো, তোমরা থার্ড সেমিস্টার ডিসলিউশন শিখেছো, শিখেছো তো ডিসলিউশন। আমি একটা এখন তোমরা বলে স্যার থার্ড সেমিস্টার শিখেছি, এটা তো ফিফথ সেমিস্টার, 1 বছর আগে শিখেছি, ভুলে গেছি। ঠিক আছে, আমি তো আছি মনে করিয়ে দেওয়ার জন্য, আমি তোমাকে মনে করিয়ে দেবো, আমি তোমাদের মনে করিয়ে দেবো। ওকে, ছোট্ট একটা অঙ্ক তুলেছি যে থার্ড সেমিস্টারের ডিসলিউশনে আমি একটা অঙ্ক তুলছি, ওটা দিয়ে একটা বেসিকটা ক্লিয়ার করে দিই, তারপর তোমাকে এইটা বোঝাচ্ছি। কিছু নেই এই অঙ্কের মধ্যে, রিয়েলি বলছি, বিশ্বাস করো কিছু নেই। দেখো, থার্ড সেমিস্টারে একটা অঙ্ক, ঠিক আছে, থার্ড সেমিস্টারে একটা অঙ্ক আমি তুলেছি, জাস্ট একটু বোঝাচ্ছি, খুব বেশি ডিটেলসে বলবো না, জাস্ট মোটামুটি বলছি এতে অঙ্ক করতে সুবিধা হয়। বলছে কি, ইতি অ্যান্ড সুইতি দুজন পার্টনার। আচ্ছা, এখন কোম্পানি নিয়ে বলবো, আর আগে পার্টনারশিপ ছিল। ইতি আর সুইতি দুজন মিলে বিজনেস করছিল, ঠিক আছে? তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 2:1, ঠিক আছে? এবং ব্যালেন্স শিট 31 ডিসেম্বর 2018, তোমরা দেখতে পাচ্ছ ব্যালেন্স শিটটা দিয়েছে। দেখো এখানে নতুন কি হবে, এখানে কোম্পানি অ্যাক্ট 2013 ফর্মেটে ব্যালেন্স শিট দেবে। আর ঠিক আছে, আর যখন পার্টনারশিপ করতো তখন এই ফর্মেটে ব্যালেন্স শিট থাকতো। দেখো অ্যাসেট সাইড দেখতে পাচ্ছ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিন, স্টক, ডেটার্স, ক্যাশ। আর এদিকে লাইবিলিটি সাইডে ক্যাপিটাল আছে, ইতি সুইতি ক্যাপিটাল দিয়েছে, রিজার্ভ দিয়েছে, সানডি ক্রেডিটার্স দিয়েছে। বলছে কি, দ্য পার্টনার্স এগ্রিড টু ডিসলভ দেয়ার ফার্ম অ্যাজ অন ড্যাট ডেট, ঠিক আছে? তো ওই তারিখে, এই তারিখে ফার্মটা ডিসলভ হচ্ছে, মানে ফার্মটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে বলবে অ্যামালগামেট হচ্ছে। দ্য ফলোইং আর দ্য অ্যামাউন্ট রিয়ালাইজড। মনে করার চেষ্টা করো, ব্যালেন্স শিটে যে অ্যাসেটগুলো ছিল, মানে ডিসলিউশনে কি শিখেছিলে? তুমি যখন তোমার দোকান বন্ধ করেছে, তোমার দোকানে যত অ্যাসেটগুলো ছিল সেই অ্যাসেটগুলো কি করতে? তুমি অ্যাসেটগুলোকে বেচতে, অ্যাসেটগুলো বেচে যে টাকা পেতে সেই টাকাগুলো দিয়ে তুমি তোমার লাইবিলিটি শোধ করতে, ঠিক আছে? তো তারপরে প্লাস মাইনাস করার পর যদি তোমার হাতে কিছু টাকা বেঁচে থাকতো সেটা পার্টনাররা নিয়ে নিতে, ভাগ করে নিতে। এটা শিখেছিলে ডিসলিউশনে, তাই না? এখানে বলছে ল্যান্ডগুলো, তোমার ল্যান্ড ছিল 40,000 টাকা, ল্যান্ড বেচে 60,000 টাকা পাচ্ছ। প্ল্যান ছিল 20,000 টাকা, তোমার প্ল্যান বেচে তুমি 15,000 টাকা পাচ্ছ, ঠিক আছে? তো তারপর স্টক ছিল 10,000 টাকা, স্টক বেচে তুমি 8,000 টাকা পাচ্ছ। ডেটার্স ছিল তোমার 15,000 টাকা, ডেটার্স বেচে তুমি 14,000 টাকা পাচ্ছ। এবার কেইটার্স তোমার কাছে পেতে 25,000 টাকা, তুমি কেইটার্সে 23,000 টাকা দিচ্ছ, খরচাপাতি করছো এর জন্য 2,000 টাকা। তোমার কি কি অ্যাকাউন্ট খুলতে বলেছিল? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? অর্থাৎ আগে কি হয় দেখে নাও, আগে সবার প্রথম তুমি এখানে একটা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে, মনে করার চেষ্টা করো, একটা রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে। আমি অঙ্কটা পুরো করাচ্ছি না, জাস্ট একটু বোঝাচ্ছি, কি করতে? অ্যাসেট,
এখানে ডেবিট দিকে, এটা ডেবিট সাইড, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে সমস্ত অ্যাসেটগুলো বসিয়ে দিতে, সানডি অ্যাসেট বলে লিখতে, মনে করার চেষ্টা করো। সমস্ত অ্যাসেট, অর্থাৎ এই যে তোমার ব্যালেন্স শিট আছে, এই যে ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিট দেখতে পাচ্ছ, ব্যালেন্স শিটে যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট এক্সেপ্ট ক্যাশ, এক্সেপ্ট ক্যাশ, এক্সেপ্ট ক্যাশ, যত অ্যাসেট থাকে সব অ্যাসেটগুলো লিখতে এখানে, সানডি অ্যাসেটের নাম ধরে ধরে লিখতে, কোন ভ্যালুতে লিখতে, বুক ভ্যালুতে লিখতে, অর্থাৎ ব্যালেন্স শিটের ভ্যালুটা। আর এইদিকে লিখতে যা লাইবিলিটি ছিল, এখানে লাইবিলিটি বলতে থার্ড পার্টিস লাইবিলিটিকে বোঝানো হয়েছে, হতো এটাই করতে। তারপর এই যে অ্যাসেটগুলো ছিল, অ্যাসেটগুলো বেচতে এইদিকে লিখতে বাই ব্যাংক বলে, বেচতে বা কোনো অ্যাসেট পার্টনার নিয়ে নিত, পার্টনার নিয়ে নিয়ে লিখতে বাই পার্টনার্স ক্যাপিটাল। এবার লাইবিলিটি গুলো যখন পেমেন্ট করতে তুমি এদিকে লিখতে ডেবিটে লিখতে টু টু ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট। কোনো লাইবিলিটি পার্টনার নিয়ে তো তাহলে লিখতে টু পার্টনার্স ক্যাপিটাল। এই তো করতে, এই তো করতে, তারপর প্লাস মাইনাস করতে প্রফিট লস বেরিয়ে যেত। তারপরে তোমরা কি করতে, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে একটা ইতির ঘর একটা সুইটির ঘর, এখানেও একটা ইতির ঘর একটা সুইটির ঘর। কি করতে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, প্রথমে ক্যাপিটাল অ্যাকাউন্টের কেইটে লিখতে তুমি বাই ব্যালেন্স বিডি, মনে করার চেষ্টা করো বাই ব্যালেন্স বিডি। তারপর রিজার্ভের টাকাটা লিখতে বাই রিজার্ভ, ঠিক আছে তো, এরকমই তুমি কিছু লিখতে। তারপর রিভ্যালুয়েশন থেকে ধরো, সরি রিয়ালাইজেশন থেকে ধরো তোমার প্রফিট বেরোতো, প্রফিট বেরোলো তুমি এদিকে লিখতে বাই রিয়ালাইজেশন, যেটা ব্যালেন্স হতো, মানে ধরো ইতির কিছু টাকা ডিউ আছে, মানে ফার্মের কাছে ইতি কিছু পায়, আবার সুইটি কিছু পায়, সেই টাকাটা ওদের পেমেন্ট করে দিতে, পেমেন্ট করে দিলে এখানে কি লিখতে টু ব্যাংক। এরপর তোমরা তোমরা কি খুলতে, একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে, মনে করার চেষ্টা করো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে, ঠিক আছে তো। এখানে কি লিখতে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে এখানে লিখতে প্রথমে ব্যাংকের ওপেনিং ব্যালেন্সটা লিখে দিতে টু ব্যালেন্স বিডি বলে। তারপর যে অ্যাসেট গুলো বেচে টাকা পাওয়া গেছে এখানে লিখতে টু রিয়ালাইজেশন বলে। আর যেইগুলো পেমেন্ট করা হয়েছে, অর্থাৎ লাইবিলিটি গুলো পেমেন্ট করলে তোমার টাকা চলে যাচ্ছে, তার ক্রেডিট দিকে লিখতে বাই রিয়ালাইজেশন বলে, ঠিক আছে। তারপর ব্যালেন্স করে দিতে, ব্যাস অঙ্ক শেষ হয়ে যেত, এখানেই অঙ্ক খতম হয়ে যেত, তাই না? এটা ছিল তুমি পার্টনারশিপ ফার্মে শিখেছিলে। আমি জাস্ট মোটামুটি একটু, দেখো আমি তো এখন ডিজলিউশন শেখাচ্ছি না, আমি তোমাকে একটু মনে করালাম যে আগে কি করতে, আগে কি করতে, আগে কি করতে সেটা আমি তোমাকে মনে করানোর চেষ্টা করলাম। অর্থাৎ যত অ্যাসেট থাকতো অ্যাসেটগুলো তুমি রিয়ালাইজেশন ডেবিটে লিখে দিতে, আর যত লাইবিলিটি থাকতো তুমি রিয়ালাইজেশন ক্রেডিটে লিখতে, ঠিক আছে, এটাই করতে। তারপর তুমি অ্যাসেটগুলো বেচে দিতে, অ্যাসেট বেচলে কি করতে, দেখো এখানে করে দেখালাম, অ্যাসেট বেচলে তুমি রিয়ালাইজেশন ক্রেডিটে লিখতে বাই ব্যাংক, বা কোনো পার্টনার যদি অ্যাসেট নিয়ে তাহলে লিখতে বাই পার্টনার্স ক্যাপিটাল। এবার তারপর লাইবিলিটিগুলো পেমেন্ট করলে কি করতে, টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে তো। কি করতে তুমি, টু ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট করলে বা কোনো পার্টনার লাইবিলিটি নিলে তোমার টু পার্টনার্স ক্যাপিটাল করতে, তারপর প্লাস মাইনাস করে প্রফিট লস বের করতে, যে প্রফিট লস বেরোতো সেটা তুমি পার্টনার্স ক্যাপিটালে পাঠিয়ে দিতে, এই তো করতে তুমি, আর কিছু নেই। অর্থাৎ যে এইটাই বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এখন যেটা বলছি এটা বুঝতে তোমার খুব সুবিধা হবে, ঠিক আছে, এটা বলতে সুবিধা হবে। তাহলে এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার ওল্ড কোম্পানির বইতে তাহলে কি করতে হবে, ওল্ড কোম্পানির বইতে যদি লেজার করতে বলে কি করতে হবে। দেখো সবার প্রথম তোমাকে খুলতে হবে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, আগেও যেমন করেছিলে এখানেও সেমনভাবে করবে। কি করে, প্রথমে সবার প্রথম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে খোলো, তোমরা খোলো সবার প্রথম রিয়ালাইজেশন অ্যাকাউন্টটা ওপেন করো।
দুটো কোম্পানির বইতে তোমাকে লেজার খুলতে হবে, একটা এ কোম্পানি আবার বি কোম্পানি। তাহলে লিখছি প্রথমে লিখছি ইন দ্য বুকস অফ এ লিমিটেড। তাহলে এটা হচ্ছে তোমার ওল্ড কোম্পানি, মাথায় রাখবে। ঠিক আছে, প্রথম অ্যাকাউন্ট। ডিজলিউশন আমি কি বললাম, ডিজলিউশন যখন করতে তুমি কি কি অ্যাকাউন্ট ওপেন করতে, স্যার সবার প্রথম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ওপেন করতাম। মনে করার চেষ্টা করো, এখানেও তাই। আমার আমি আমি শিওর তোমাদের মনে আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই মনে আছে, একটু বলে দেওয়ার পর তো অনেকটা ইজি হয়ে গেল। ঠিক আছে, তো তো প্রথমে কি করতে, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ওপেন করতে, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। এখানে ডাক কাটলাম, ডেবিট, আর এদিকে ক্রেডিট। ঠিক আছে তো, তারপর ওখানে কি করতাম মনে করার চেষ্টা করো, স্যার আপনি আগে পার্টনার্স ক্যাপিটাল খুলতেন, ডিজলিউশন করার সময় প্রথমে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, তারপর পার্টনার্স ক্যাপিটাল খুলতেন। এখানে না তুমি ওই পার্টনার্স ক্যাপিটালই হবে, কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। তা পার্টনারদের ক্যাপিটাল, এখানে তো আর পার্টনার নেই, এখানে হচ্ছে কোম্পানির মালিকানা, মানে শেয়ার হোল্ডার, অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্ট। ওখানে কি করতে, পার্টনাররা কত টাকা ডিউ আছে কোম্পানি ফার্মের কাছে, সেটার জন্য পার্টনার্স ক্যাপিটাল খুলতে। এখানে শেয়ার হোল্ডাররা কোম্পানির কাছে কত টাকা পাবে তার জন্য শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, অর্থাৎ ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট খুলবে। ইকুইটি শেয়ার হোল্ডার, অন্য কোনো শেয়ার হোল্ডার নয়, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে লেখো এখানে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। এইদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। ইকুইটি শেয়ার হোল্ডার হচ্ছে তোমার লাইবিলিটি, লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, হয়ে গেল। নেক্সট, আচ্ছা এই দুটোই কাজ করো না, এই দুটো দিয়েই কাজ করো, আগে বোঝো এই দুটো তো খুলতেই হবে। এবার অঙ্কটা কিভাবে করবে, আস্তে ধীরে সুস্থে করবে, কোনো সমস্যা নেই, একদম ইজি অঙ্ক। আগে ডিজলিউশনে কি করলাম, স্যার যত অ্যাসেট ছিল আপনি সমস্ত অ্যাসেটগুলোকে রিয়ালাইজেশনের ডেবিটে বসিয়েছেন, এটা মাথার মধ্যে একদম পুরো ঢুকিয়ে নাও। তবে একটা কথা মাথায় রাখবে, ওল্ড কোম্পানির বইতে যা এন্ট্রি করবে সব সময় ব্যালেন্স শিট ভ্যালুর উপর হবে, অর্থাৎ বুক ভ্যালুতে এন্ট্রি হয়। এটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নাও, পুরো মাথার মধ্যে তুমি গেঁথে নাও। ঠিক আছে, এটা পুরোপুরি মাথার মধ্যে গেঁথে নাও। তুমি যখন ওল্ড কোম্পানির বইতে এন্ট্রি করবে সব সময় বুক ভ্যালুতে করতে হবে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা এবার পড়ি। কোশ্চেন তো পড়াই হয়ে গেছে, জাস্ট এবার অঙ্কটা আরম্ভ করছি। শুধু ব্যালেন্স শিট দেখেই করতে হবে তোমাকে কাজটা। তো দেখো প্রথমে কি বললাম, স্যার আপনি বললেন যত অ্যাসেট আছে সব অ্যাসেট আপনি রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে বসিয়ে দিন। ঠিক আছে, আমি এটাই বললাম, যত অ্যাসেট আছে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে বসিয়ে দাও। তাহলে দেখো অ্যাসেট কি কি আছে। দেখো এখানে কি লেখা আছে, ট্যানজিবল অ্যাসেট এটা একটা অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট এটা একটা অ্যাসেটস, ইনভেস্টমেন্ট অ্যাসেটস। ঠিক আছে তো, তারপর ইনভেন্টরি একটা অ্যাসেট, ট্রেড রিসিভেবল অ্যাসেটস, ব্যাংক অ্যাসেট। কি কি বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ট্যানজিবল অ্যাসেটস এর দেখো কত ভ্যালু দিয়েছে, 1,45,000, আর এখানে 1,30,000, কিন্তু এর একটা নোট দিয়েছে, দেখো নোটটা জাস্ট উপরে উঠে গেছে। এটা নোট 3 নম্বর, দেখো নিচে 3 নম্বর নোটটা পড়ো কি লেখা আছে। ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লেখা আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেখা আছে, ফার্নিচার লেখা আছে। ঠিক আছে তো, এইগুলো ট্যানজিবল অ্যাসেটস। তাহলে আমি কি বললাম, যত অ্যাসেট সব রিয়ালাইজেশন ডেবিটে বসাবো। আমি কোন কোম্পানির কাজ করছি, আগে এ কোম্পানি করব, দেন বি কোম্পানির করব। ঠিক আছে, তাহলে লিখবো কি, টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 80,000 টাকা, এই টাকাটা লিখো। টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 80,000 টাকা, টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 45,000 টাকা, আর টু ফার্নিচার 20,000 টাকা লিখুন। তাহলে কি বললাম, কি মাথায় রাখবে, ওল্ড কোম্পানির বইতে যখনই তোমাকে লেজার করতে বলবে, তাহলে সবার প্রথম যে লেজারটা খুলতে হবে সেটা হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ওল্ড কোম্পানির বইয়ের যে ব্যালেন্স শিটের দিকে তুমি তাকাবে, ব্যালেন্স শিটে দেখবে যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেটগুলো রিয়ালাইজেশনের ডেবিটে বসাবে। যত অ্যাসেট, এখন তোমার মনে কোশ্চেন থাকতে পারে, স্যার 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 কেন ডেবিটে বসাবে, এটা একটু বলুন না। দেখো এই কোশ্চেনের অ্যান্সার আমার 12-এর স্টুডেন্টরা বলতে পারে।
যারা পড়ে তারাও জানে। ঠিক আছে তো? এই সমস্ত কোয়েশ্চেন 12 এর স্টুডেন্টরা পড়লে মানা যায়। তো তোমরা পড়ছো। তাই বলছি শোনো। ব্যাপারটা কেন? রিয়াল এখানে ডেবিটে বসে। দেখো বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অ্যাসেট সাইডে যত অ্যাসেট ছিল সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে মানে অ্যাসেট গুলো পুরো বন্ধ হয়ে অ্যাসেট গুলো শেষ কেন? আমি কি করব? অ্যাসেট গুলোকে বেচে দেব তো। আমি তো অ্যাসেট গুলোকে বেচে দেব। আমি ওই ডিসোলিউশন এর কনসেপ্টে বলি, আমি আমার বিজনেস বন্ধ করছি মানে আমার যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট গুলো বেচে দেব। তাহলে অ্যাসেট তো বন্ধ করে দিচ্ছি। তাহলে অ্যাসেট তো ডেবিট ব্যালেন্স। অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হবে? বিজনেস বন্ধ, তারপর বিজনেসে যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট গুলোকে বের করে দেবো। তাহলে অ্যাসেট ডেবিট ব্যালেন্সকে কাটতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে অ্যাসেট হবে ক্রেডিট, এটা কোথায় পাঠাবো? ডেবিট হবে রিয়ালাইজেশন টু অ্যাসেটস, তাই না? এই জন্য রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো কি এক একটা করে লেখো। লেখো টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা? ৮০,০০০ টাকা। টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ৪৫,০০০ টাকা। টু ফার্নিচার, ২০,০০০ টাকা। তাহলে দেখলে কি কি বললাম? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ৮০,০০০ টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ৪৫,০০০ টাকা, ফার্নিচার ২০,০০০ টাকা। তারপরে দেখো এখানে ট্যাঞ্জিবল অ্যাসেটস গুলো বললাম আমি। এবার ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এ কি ছিল দেখো এখানে? এই কোম্পানি ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ছিল কিছু? এই দেখো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ছিল দেখো ১০,০০০ টাকা। এখানে উপরে ছিল লেখা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কত লেখা ছিল? ১০,০০০। ঠিক। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর তো এক্সাম্পল আমরা জানি। তার মধ্যে এখানে নাম বলেছে দেখো কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট ছিল? পেটেন্ট। পেটেন্ট ছিল কত? ১০,০০০ টাকা। লেখো এখানে পেটেন্ট। লেখো টু পেটেন্ট। কি বলেছি? যত অ্যাসেট সব রিয়ালাইজেশন ডেবিটে বসবে। টু পেটেন্ট কত লিখবে? ১০,০০০ টাকা। আর কি অ্যাসেট আছে? অবশ্যই অ্যাসেট আছে। দেখো কি আর কি অ্যাসেট আছে? কারেন্ট, আচ্ছা ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্ট কত ছিল? ৪০,০০০ টাকা। ইনভেস্টমেন্ট কত দেখতে পাচ্ছ? ইনভেস্টমেন্ট আছে ৪০,০০০ টাকা। লেখো টু ইনভেস্টমেন্ট ৪০,০০০ টাকা। টু ইনভেস্টমেন্ট ৪০,০০০ টাকা। তারপর কি ছিল দেখো? টু ইনভেন্টরি। কোশ্চেনটা তোমাদের সামনে আছে, কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। টু ইনভেন্টরি ছিল ৩০,০০০ টাকা। আর কি ছিল? টু ডেটার্স। টু ডেটার্স ছিল ২০,০০০ টাকা। আর কি ছিল? টু ব্যাংক ছিল ৮৩,০০০ টাকা। তাহলে দেখতে পারলে কোনো কঠিন নয়। যখনই তোমাকে বলবে ওল্ড কোম্পানির বইতে লেজার করতে, সবার প্রথম তুমি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট খুলবে এবং যত অ্যাসেট ছিল সমস্ত রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিটে তুমি বসিয়ে দেবে। সোজা সাপটা হিসাব। সবার প্রথম এই কাজটা তোমায় করতে হবে। তাহলে অ্যাসেট সাইড হয়ে গেল। অ্যাসেট গুলো নিয়ে নিলাম। অ্যাসেট নেওয়া হয়ে গেলে এবার কি করতে হবে? লাইবিলিটি। তাহলে যত অ্যাসেট সব রিয়ালাইজেশন ডেবিটে বসাবো। এবার যত লাইবিলিটি দেখো, লাইবিলিটি বলতে কোন লাইবিলিটি? শুধুমাত্র থার্ড পার্টি লাইবিলিটি, যার মধ্যে কারেন্ট লাইবিলিটি থাকে আর লোন থাকে, আর কিছু না। ভুল করেও তুমি শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভে হাত দিও না। দেখো শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ এটাকে লাইবিলিটির মধ্যে পড়ে না। এইগুলোকে বলে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, এগুলো বলে ইন্টারনাল লাইবিলিটি। আমি এক্সটার্নাল লাইবিলিটির কথা বলছি। তো এক্সটার্নাল লাইবিলিটি বলতে কোনগুলোকে বোঝায়? কারেন্ট লাইবিলিটিস, লোন, এইগুলো। তাহলে দেখো এখানে কারেন্ট লাইবিলিটিস, লোন কিছু আছে কিনা। এখানে কারেন্ট লাইবিলিটি আছে দেখো কত? এ কোম্পানির ১৫,০০০ টাকা। কত আছে? এ কোম্পানির ১৫,০০০ টাকা। লিখে দাও।
তাহলে যত লাইবিলিটি সব রিয়ালাইজেশনের কেইটে লিখবে, ঠিক আছে? তো কেন স্যার কেইটে লিখবো? দেখো, লাইবিলিটি জানো কোন দিক থাকে, লাইবিলিটিকে তুমি মুছবে। লাইবিলিটিকে মুছতে গেলে কি করতে হবে? আমরা জানি, আমাদের অ্যাকাউন্টিং কনসেপ্ট মডার্ন রুল জানি, লাইবিলিটিকে মুছতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে লাইবিলিটি অ্যাকাউন্ট ডেবিট হবে টু রিয়ালাইজ, সাথে রিয়ালাইজেশন কেইটে বসবে বাই কারেন্ট লাইবিলিটিস বলে, ঠিক আছে? বা কারেন্ট লাইবিলিটির নাম কি ছিল এখানে? সানডি কেইটার্স। ওকে, সানডি কেইটার্স কত টাকা? 15,000। ব্যালেন্স শিট মুছতে হবে না? তো দেখো ব্যালেন্স শিটে কি কি আইটেম মোছা হয়ে গেল, কি কি মোছা হয়ে গেল। দেখো আমি এবার কেটে দিচ্ছি, টেট পেমেন্ট লেখা হয়ে গেছে, কেটে দিলাম, যেগুলো লেখা হয় না সেগুলো কেটে দিচ্ছি। ট্যানজিবল অ্যাসেটস হয়ে গেছে, কেটে দিলাম। ইনট্যানজিবল হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হয়ে গেছে, কারেন্ট অ্যাসেটস, ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ব্যাংক, যেগুলো হয়ে গেছে সেগুলো কেটে দিলাম। নেওয়া হয়নি কি কি? স্যার শুধুমাত্র নেওয়া হয়নি শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। শেয়ার ক্যাপিটালের নোট দিয়েছি 1 নম্বর নোট, তাহলে নিচে চলে আসো। এ কোম্পানির ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 2,00,000 টাকা। তাহলে এরপরে যে একটা অ্যাকাউন্ট ওপেন করব, ও করেই দিয়েছি ইকুইটি শেয়ার হোল্ডার। ইকুইটি শেয়ার ক্যাপিটাল টাকাটা পাওনা কাদের? ইকুইটি শেয়ার হোল্ডারদের। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডারদের পাওনা, তাহলে আমি কি শিখেছি? ইকুইটি শেয়ার ক্যাপিটাল টাকাটা পাওনা কাদের? ইকুইটি শেয়ার হোল্ডারদের। তো ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকাটা পাওনা, তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার ব্যালেন্স বাড়বে না কমবে? স্যার বাড়বে। এখানে কি লিখবো? এখানে লিখো সবার প্রথম বাই ইকুইটি শেয়ার, বাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল। মনে করার চেষ্টা করো, আগে যখন পার্টনার্স ক্যাপিটাল করতে, ব্যালেন্স শিটে যে ক্যাপিটাল থাকতো তুমি লিখতে বাই ব্যালেন্স বিডি। এখানে কিন্তু বাই ব্যালেন্স বিডি তুমি লিখতে পারবে না, লিখবে কি? বাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত টাকা ছিল দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, কোশ্চেন পড়ে দেখে নাও। 2,00,000 টাকা ছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল। হয়ে গেল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখে দিলাম। তারপর এবার কি হলো? তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখে দিলাম, মানে তোমার শেয়ার ক্যাপিটালের এখানে এ কোম্পানির শেয়ার ক্যাপিটাল লিখে দিয়েছো। এবার এ কোম্পানির রিজার্ভ, তাহলে এ কোম্পানির রিজার্ভে যত টাকা, সেই টাকাটা পাও না কাদের? এ কোম্পানির মালিকদের পাও না। এ কোম্পানির মালিক মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের পাও না। 1,13,000, কিন্তু এটা ব্রেক করে নিচে দিয়েছে। ব্রেক করে নিচে কি কি দিয়েছে দেখো? জেনারেল রিজার্ভে আছে 85,000, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ আছে 38,000 টাকা, আর সারপ্লাস ইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আছে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আছে 25,000। এই টাকাগুলো কাদের পাওনা? ইকুইটি শেয়ার হোল্ডারদের পাওনা, অর্থাৎ মালিকদের পাওনা। তাহলে মালিকের পাওনা হলে মালিকের ব্যালেন্স বাড়বে না কমবে? স্যার বাড়বে। তাহলে মালিক অ্যাকাউন্ট মানে শেয়ার হোল্ডার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এইগুলো দেখে দেখে বসিয়ে দাও, এইগুলো দেখে দেখে তুমি বসিয়ে দাও। লেখো বাই জেনারেল রিজার্ভ 50,000, ঠিক আছে? তারপর লিখবে বাই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ 38,000, তারপর লিখবে বাই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস মানে এসপিএল। এসপিএল কত ছিল? 25,000। দেখে দেখে মিলিয়ে নাও, যেই অ্যামাউন্টগুলো বললাম এইগুলোই ছিল, 50, 38, 25 হয়ে গেল। তাহলে দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও তুমি লিখে দিয়েছো। তাহলে কি কি হলো? ব্যালেন্স শিটটাকে সবার প্রথম বন্ধ করতে হবে, তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হয়ে গেছে। দেখো এ কোম্পানির শেয়ার ক্যাপিটাল লিখে দিয়েছো, রিজার্ভ লিখে দিয়েছো, ট্রেড পেবেল লিখে দিয়েছো, ফিক্সড অ্যান্ড ট্যানজিবল লিখে দিয়েছো, তুমি ইনট্যানজিবল, ঠিক আছে? তুমি কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে যেইগুলো তোমার, সরি, ইনভেস্টমেন্ট লিখে দিয়েছো, তোমার ইনভেন্টরি লিখে দিয়েছো, ট্রেড রিসিভেবল লিখে ব্যাংক লিখে।
তার মানে এ কোম্পানির ব্যালেন্স শিট পুরো ক্লোজ হয়ে গেছে। এ কোম্পানির ব্যালেন্স শিট ক্লোজ, এ কোম্পানির ব্যালেন্স শিট তুমি ক্লোজ করে দিয়েছো। ঠিক আছে তো, এরপরে তোমার সেকেন্ড কাজটা কি দেখো, তুমি আগে কি করতে, আগে কি করতে মনে করার চেষ্টা করো। রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ডেবিটের সমস্ত অ্যাসেটগুলো লিখতে আর ক্রেডিটে লাইব্রেরিগুলো লিখতে, তারপর কি করতে তুমি অ্যাসেটগুলোকে বেচতে, তাই তো, অ্যাসেটগুলোকে বেচতে, তাই তো, যত অ্যাসেট ছিল অ্যাসেটগুলোকে বেচলে এদিক লিখতে, আর লাইবিলিটিগুলো পেমেন্ট করলে এদিক লিখতে, এটা করতে, হ্যাঁ স্যার এই করতাম। কিন্তু এখানে না, এই এই যে কোম্পানির ক্ষেত্রে এরকম করার দরকার নেই, অ্যাসেটগুলোকে বেচবো লাইবিলিটি পেমেন্ট করবো এরকম দরকার নেই। এখানে কি হবে, অর্থাৎ তুমি তোমার বিজনেসটা, এ কোম্পানি তার বিজনেসটা সি কে বেচে দিয়েছে, এ কোম্পানি তার ব্যবসাটা কাকে বেচেছে, সি কে বেচে দিয়েছে। তাহলে তাহলে এ কোম্পানি নিশ্চয়ই সির কাছ থেকে টাকা পায়, এ কোম্পানি তার ব্যবসাটা সি কোম্পানিকে বেচে দিয়েছে, তাহলে এ কোম্পানি কার কাছ থেকে টাকা পায়, সি কোম্পানির কাছ থেকে টাকা পায়। তাই এখানে তুমি রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে একটা কথা লিখবে, কি লিখবে জানেন, বাই সি লিমিটেড অ্যাকাউন্ট। তাহলে এ কোম্পানি তার বিজনেসটা কাকে বেচে দিয়েছে, সি কোম্পানিকে বেচে দিয়েছে, তাই লিখবে বাই সি লিমিটটা মাথার মধ্যে রেখে দাও। স্যার এখানে যে লিখবো কত টাকা লিখবো স্যার, এটা একটু বলে দিন না, খুব ভালো হয়। আমি বলছি দেখো, এখানে লিখবে পিসির টাকা, পিসি। এখন তুমি বলো না যে স্যার পিসির ফুল ফর্ম তো জানি না, কি বলছো তুমি পিসির ফুল ফর্ম জানো না, কতগুলো অঙ্ক করালাম না, পিসির কথা বারবার বললাম, পারচেস কনসিডারেশন। তাহলে সি কোম্পানি কিছু তো পেমেন্ট করেছে এই কোম্পানিকে, হ্যাঁ স্যার পেমেন্ট করেছে, কত টাকা পেমেন্ট করেছে সেটা তুমি বলো, কত টাকা পেমেন্ট করেছে সেটা তুমি বলো। দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে, অনেক সময় বলে দেয় কোশ্চেনে, দেখো তো অ্যাডজাস্টমেন্টে কিছু বলেছে। এই দেখো সি নম্বর অ্যাডজাস্টমেন্টটা বলেছে, দ্য ভ্যালু অফ বিজনেস অফ এ লিমিটেড, এ লিমিটেড বিজনেস ভ্যালু 4 লাখ টাকা। যেই 4 লাখ টাকা, সেই 4 লাখ টাকা কিভাবে পেমেন্ট করেছে, তোমার 20,000 ইন্টু 15 মানে 3 লাখ টাকা শেয়ার দিয়েছে আর 1 লাখ টাকা ক্যাশ দিয়েছে, মানে পেমেন্ট করেছে কত, 4 লাখ টাকা। তাহলে তুমি পেয়ে গেলে পারচেস কনসিডার কত, 4 লাখ টাকা, এখানে লিখে দিলে 4 লাখ। তাহলে দেখো নতুন একটা, এখানে কি আসলো, দেখো তুমি বুঝতে পারছো, নতুন একটা কোম্পানি আসলো, নতুন একটা অ্যাকাউন্ট আসলো সি কোম্পানি। অর্থাৎ তোমাকে এখন এই সি কোম্পানি বলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কি খুলতে হবে, সি কোম্পানি। স্যার আগে তো খুলতাম না, না খুলতে না, এখন খুলবে। স্যার না খুললে হয়তো তোমাকে পরীক্ষায় এই সি কোম্পানি খুলতে বলবেও না। স্যার তাহলে কেন খুলছেন, তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য সি কোম্পানি খুলছে, তো আগামী অঙ্কগুলো তো নাও খুলতে পারি আমরা। ঠিক আছে, কনসেপ্ট বিল্ড করার জন্য তোমাকে সি কোম্পানিটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখো সি, সি লিমিটেড, সি লিমিটেড হচ্ছে নতুন কোম্পানি, সি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, এদিকে লিখবো ক্রেডিট। তো দেখো কি ছিল, রিয়ালাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিটে ছিল বাই সি লিমিটেড, তাহলে সি লিমিটেড অ্যাকাউন্টে কি বসবে, সি লিমিটেড অ্যাকাউন্টে কি বসবে, স্যার টু রিয়ালাইজেশন লেখো, সি লিমিটেড অ্যাকাউন্টে লেখো টু রিয়ালাইজেশন, টু রিয়ালাইজেশন কত টাকা স্যার, কত টাকা, এক সিম্পল জিনিস, কত টাকা হবে তুমি নিজেও জানো, 4 লাখ টাকা। এটা হবে কত, 4 লাখ টাকা, হয়ে গেল। এইবার প্রশ্ন হলো, সি কোম্পানি এ কোম্পানিকে, দেখো 4 লাখ টাকা তো দিচ্ছে, কিন্তু 4 লাখ টাকা কিভাবে দিচ্ছে, পুরোপুরি 4 লাখ টাকা কিভাবে দিচ্ছে, 4 লাখ টাকা দেখো দিতে পারে, পিসির মধ্যে কি কি থাকে তুমি জানো, শেয়ার আর ক্যাশ। তো এই 4 লাখ টাকার মধ্যে কি দিয়েছে দেখো, কোশ্চেন পড়ো ভালো করে, বলে দিয়েছে। এই যে সি কোম্পানি এ কোম্পানিকে কি দিয়েছে, 20,000টা শেয়ার দিচ্ছে, 15 টাকা দাম, মানে 3 লাখ টাকার ইকুইটি শেয়ার কি দিচ্ছে, 3 লাখ টাকার ইকুইটি শেয়ার দিচ্ছে, 3 লাখ টাকার ইকুইটি শেয়ার দিচ্ছে, আর বাকি 1 লাখ টাকা তোমার ক্যাশ দিচ্ছে। তাহলে এখানে লেখো, তার মানে এ কোম্পানি সি কোম্পানির কাছে 4 লাখ টাকা পায়। এবার 4 লাখ টাকা পায়, তাই ডেবিটে লিখলাম 4 লাখ টাকা, 4 লাখ টাকা পায়। এবার যখন সি কোম্পানি যখন এগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে তো, তাহলে কি আছে, নিশ্চয়ই ব্যালেন্স কমাতে হবে, এইট দিকে লিখবে, কি লিখবে, বাই ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড, বাই ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড। কতগুলো ইকুইটি শেয়ার দিচ্ছে, 20,000টা ইকুইটি শেয়ার 15 টাকা দামে, 10 টাকার শেয়ার, 5 টাকা প্রিমিয়াম। তো 3 লাখ টাকার ইকুইটি শেয়ার আর বাকি 1 লাখ টাকার ক্যাশ, ক্যাশেও লিখতে পারো ব্যাংক বলেও চালাতে পারো, কোনো ব্যাপার নেই। টু ব্যাংক অ্যাকাউন্ট,
তাহলে আমি ধরো এ কোম্পানি, আমি সি কোম্পানির কাছ থেকে 4 লাখ টাকা পাই, আমি সি কোম্পানির কাছ থেকে 4 লাখ টাকা পাই। ঠিক আছে, এবার সি কোম্পানি যখন টাকাগুলো দিয়ে দেবে তখন সি কোম্পানির ব্যালেন্স বাড়াবো না কমাবো? স্যার অফকোর্স কমাবেন। তা সি কোম্পানির ব্যালেন্স বাড়বে ডেবিট দিকে আর কমবে ক্রেডিট দিকে। সি কোম্পানির কাছ থেকে যখন আমি টাকাগুলো পেয়ে যাচ্ছি, ওর ব্যালেন্স কমাবো। প্রথমে ইকুইটি শেয়ার পেলাম 3 লাখ টাকা, আর ব্যাংক পেলাম 1 লাখ টাকা, হয়ে গেল। এরপরে আরো দুটো অ্যাকাউন্ট খুলছি। স্যার এত অ্যাকাউন্ট খুললে না, আমি বলছি কি অ্যাকাউন্ট খুলতে হবে না এত, তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বলছি। লেখো, এর পরের একটা অ্যাকাউন্ট খুলবো, কোনটা জানো তো? একটা খুলবে ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড, আর একটা খুলবে ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, লেখো ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড, ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড, হয়ে গেল ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড। তাহলে কি ছিল, কোন দিক ছিল? দেখো, সি লিমিটেডের কেইটা ছিল বাই ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড, তাহলে ইকুইটি শেয়ার ইন সি লিমিটেডের ডেবিট দিকে কি বসবে? টু সি লিমিটেড। দেখো টু সি লিমিটেড কত টাকা ছিল? 3 লাখ টাকা। এই টাকাটা কে পাবে? এই টাকাটা কাদের দেওয়া হবে? 3 লাখ টাকা শেয়ার কাদের দেবো? স্যার মালিকরা পাবে, মালিকরা। তাই এখানে লিখবে বাই ইকুইটি শেয়ার হোল্ডার, বাই ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট বলে 3 লাখ। মিলে গেল এই অ্যাকাউন্টটা। তাহলে কি হলো? বাই ইকুইটি শেয়ার হোল্ডার, তাহলে হোল্ডারের ডেবিটে বসবে, হোল্ডার অ্যাকাউন্টের ডেবিটে বসবে। ঠিক আছে তো, টু ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড কত টাকা? 3 লাখ টাকা। এটা এই হয়ে গেল। নেক্সট কি দেখো, ক্যাশ। দেখো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে জানো না, ব্যাংক, তাহলে ব্যাংকটা একটা অ্যাকাউন্ট খোলো, ছোট করে টি ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট খোলো। ডেবিট ক্রেডিট, কি লিখবে? টু সি লিমিটেড অ্যাকাউন্ট কত টাকা? 1 লাখ টাকা। এই যে 1 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, টাকাটা কারা পাবে? স্যার মালিকরা পাবে। তাহলে কি লিখবে? বাই ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, বাই ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট 1 লাখ। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে ডেবিটে লিখবে টু ব্যাংক, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে কত? 1 লাখ টাকা, হয়ে গেল। এবার তুমি রিয়ালাইজেশনটা মিলিয়ে দাও। এই রিয়ালাইজেশনটা করার ফলে মালিকদের লাভ হলো না লোকসান হলো সেটা বের করতে হবে। ঠিক আছে, তো ক্রেডিট দিকে বেশি হচ্ছে, ক্রেডিট দিকে টোটাল হচ্ছে 4,15,000, সেই 4,15,000 এই দিক লিখলাম। ঠিক আছে, 4,15,000 এদিক লিখলাম, তার থেকে ডেবিটগুলো এক একটা করে বাদ দিলাম, ডেবিটগুলো বাদ দাও, সব একটা করে বাদ। 4,15,000 টাকা থেকে বাদ দেবে তুমি 80,000, মাইনাস করবে 45,000, মাইনাস করবে 20,000, মাইনাস করবে 10,000, মাইনাস করবে 40,000, মাইনাস করবে 30,000, মাইনাস করবে 20,000, মাইনাস করবে 83,000। কত টাকা পড়ে থাকছে? 87,000 টাকা, 87,000। অর্থাৎ এই যে এত টাকা ব্যালেন্স পড়ে রইলো, এটা হচ্ছে এই টাকাটা যে এত টাকা যে এক্সেস পড়ে রইলো, এই টাকাটা মালিকরা ভাগ করে নেবে, অর্থাৎ প্রফিট, এই 87 প্রফিট হচ্ছে, 87,000 প্রফিট। প্রফিটের টাকাটা কারা পাবে? মালিকরা পাবে। মালিকরা পেলে তাদের লিখবো টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট।
তাহলে শেয়ার হোল্ডার অ্যাকাউন্টের কে8-এ বসাও বাই রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কত টাকা? 87,000। তাহলে তুমি দেখো অ্যাকচুয়ালি এই কোম্পানির মালিকদের কত টাকা পাওনা আছে, কে8 দিকটা যোগ করো, তাহলে মালিকদের পাওনা বেরিয়ে যাবে। মালিকদের পাওনা 4 লাখ। কত টাকা পাওনা? কত টাকা পাওনা বলো মালিকদের? 4 লাখ টাকা পাওনা। মালিকদের টোটাল পাওনা 4 লাখ টাকা, তার মধ্যে 1 লাখ টাকা ক্যাশ পেয়েছে। মনে করার চেষ্টা করো, সেই কোম্পানি থেকে 1 লাখ টাকা ক্যাশ আর 3 লাখ টাকা শেয়ার। তো দেখো ট্রিক্সটা মাথায় শোনো, ওদের টোটাল পাওনা 4 লাখ টাকা, 4 লাখ টাকার মধ্যে কি কি পেয়েছে? 4 লাখ টাকা, 3 লাখ আর 1 লাখ। তো মালিকরা যদি টাকাটা পেয়ে যায়, তাহলে এই মালিকদের ব্যালেন্স কমিয়ে দেয় ডেবিট দিকে। এটা মাথায় রাখবে। এই জন্য অনেকে দেখবে, অনেক স্টুডেন্ট দেখবে একবারে বসিয়ে দেবে টু ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড 3 লাখ টাকা, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1 লাখ টাকা। এবার তোমরা যদি করতে করতে বুঝে যাও, তাহলে তোমরাও একবারে করবে। ওই নিচে যে অ্যাকাউন্টগুলো খুললাম ওইগুলো খোলার দরকার নেই। তাহলে বুঝতে পারলি যে 4 লাখ টাকা টোটাল, তার মধ্যে 1 লাখ টাকা ক্যাশ। তো ডেবিটে লিখবে 1 লাখ টাকা ক্যাশ আর 3 লাখ টাকা শেয়ার, লিখে দিলাম। তো দেখো এ কোম্পানির বইতে আমরা পুরো এন্ট্রি সুন্দরভাবে করে ফেললাম। ঠিক আছে? তো এবার একই রকম ভাবে বি কোম্পানির বইতে তোমরা এন্ট্রি করে দেখো দেখি কি হচ্ছে, পারছো কিনা দেখো তো। তো দেখো আমি জাস্ট দেখো টাইমটা বাঁচানোর জন্য আমার তো করাই ছিল, ওটা দেখে জাস্ট কপি করে নিলাম, কপি করে আমি পেস্ট করে নিলাম। এবার জাস্ট ভ্যালুগুলো তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাবো। ঠিক আছে? এখানে এ লিমিটেড জায়গায় এবার করব বি লিমিটেড। ঠিক আছে? এবার তুমি দেখে দেখে একটা করে বি লিমিটেডের অ্যাসেটগুলো বলবে। বি লিমিটেড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত ছিল? 70,000 টাকা লেখো। প্ল্যান্ট ছিল 35,000 টাকা। ফার্নিচার ছিল 25,000। তাহলে কি বললাম? 70, 35, 25 লেখো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 70,000 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 35,000 টাকা। আর ফার্নিচার ছিল তোমার 25,000 টাকা। তো একই কনসেপ্ট রিয়ালাইজেশন অ্যাকাউন্টে, প্রথমে সমস্ত অ্যাসেটগুলোকে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ডেবিটে লিখবো। ল্যান্ড লিখলাম, প্ল্যান্ট লিখলাম, ফার্নিচার লিখলাম। এরপর তোমাকে দেখতে হবে পেটেন্ট কত ছিল। পেটেন্ট, পেটেন্ট ছিল কত দেখো। এই কোম্পানির কোনো পেটেন্ট ছিল না, তাই আমি পেটেন্ট লিখবো না। পেটেন্ট ছিল না। ইনভেস্টমেন্ট, এবার দেখো এই কোম্পানির ইনভেস্টমেন্টে কত টাকা ছিল। এই কোম্পানির ইনভেস্টমেন্টও কোনো টাকা ছিল না। তাহলে তারপরে কি ছিল? ইনভেন্টরি, ইনভেন্টরিতে ছিল 80,000 টাকা। ট্রেড রিসিভেবল ছিল 15,000 টাকা। আর ব্যাংকে ছিল 1,10,000। তিনটে লেখো দেখে দেখে, 80, 15, 1,10,000। ইনভেস্টমেন্টও কোনো টাকা ছিল না। ইনভেন্টরি 80,000, ডেটার্স 15,000, আর ব্যাংক 1,10,000। ঠিক আছে? হয়ে গেল এটা। এবার কেইটার্স কত ছিল দেখো। কেইটার্স, কেইটার্স ছিল 10,000 টাকা। তাহলে কেইটার্স লেখো 10,000 টাকা। এদিকে গেল কেইটার্স 10,000 টাকা। তাহলে সি কোম্পানি বি কোম্পানিকে কত টাকা পেমেন্ট করবে বলে ঠিক করেছে? দেখো কি লিখেছে। সি কোম্পানি বি কোম্পানিকে কত টাকা পেমেন্ট করবে বলে ঠিক করেছে। এই যে ডি নম্বর পয়েন্টে বলেছে দ্য বিজনেস অফ বি লিমিটেড 3 লাখ টাকা। ঠিক আছে? সি কোম্পানি বি কোম্পানি 3 লাখ টাকার বিজনেসই নিচ্ছে, তার জন্য ওর কোম্পানির শেয়ার হোল্ডারদের ক্যাশ দিচ্ছে 60,000 টাকা, আর বাকি 2,40,000 টাকা শেয়ার দিচ্ছে, মানে 3 লাখ টাকাই পারচেস কনসিডারেশন। তাহলে এখানে লিখবে কে8 দিকে লিখবে 3 লাখ টাকা। হয়ে গেল। তা মিলিয়ে দাও, এটা ট্যালি করো। কোন দিক বেশি হচ্ছে একটু দেখো, একটু ঠান্ডা মাথায় তোমাকে দেখতে হবে কোন দিকে বেশি হচ্ছে। ডেবিট দিকে। এখানে আবার এই অঙ্কটা আবার ডেবিট দিকে বেশি হচ্ছে। আগের অঙ্কটা যেমন ক্রেডিট দিকে বেশি হয়েছিল, এখানে ডেবিট দিকে বেশি হচ্ছে। তার মানে বুঝতেই পারছো লস হবে। ডেবিট দিকে যোগ করে দেখো কত বেরোচ্ছে। 70,000 টাকা যোগ 35,000 টাকা যোগ 25,000 টাকা যোগ 8,000 টাকা যোগ 15,000 টাকা যোগ 1,10,000, কত হচ্ছে? 2,63,000 টাকা। আরো একবার যোগ করে দেখে নেওয়া যাক কত বেরোচ্ছে।
ওই ইনভেন্টরি না ৮০,০০০ টাকা ছিল। দেখি তো ইনভেন্টরি কি ছিল, ইনভেন্টরি ৮০,০০০ টাকা ছিল। হ্যাঁ সরি, ইনভেন্টরি ৮০,০০০ টাকা ছিল, ভুল করে ৮০০০ টাকা লিখে দিয়েছি, এই জন্য ট্যালি করতে পারছিলাম না। টোটাল কত হচ্ছে? ৩,৩৫,০০০। ডেবিট দিকে টোটাল হচ্ছে ৩,৩৫,০০০। তার থেকে ৩,১০,০০০ বাদ দিলে কত হচ্ছে? ২৫,০০০ টাকা ব্যালেন্স পড়ে থাকছে। এ কি লিখবো? বাই ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। বাই ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, এটাই হোল্ডার অ্যাকাউন্টে ডেবিটে আসবে ২৫,০০০ টাকা বলে। কি লিখবো? টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ২৫,০০০ টাকা হয়ে গেল। এইবার দেখো বি কোম্পানির ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? বি কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল, দেখো বি কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল ২৫০,০০০ টাকা। তাহলে লেখো হোল্ডার অ্যাকাউন্টে ক্রেডিটে লেখো বাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল ২৫০,০০০। তারপর রিজার্ভের কি কি টাকা ছিল দেখো, রিজার্ভে কি ছিল? জেনারেল রিজার্ভে ছিল ৩০,০০০ টাকা, আর সারপ্লাস ছিল ৪৫,০০০ টাকা। জেনারেল রিজার্ভে ছিল ৩০,০০০ টাকা, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসাবে কিছু ছিল না, সারপ্লাসে ছিল ৪৫,০০০ টাকা। হয়ে গেল। আর এখানে কি ছিল? এখানে ছিল বাই সি লিমিটেড, রিয়ালাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট ছিল বাই সি, তার সি লিমিটেড কি হবে? টু রিয়ালাইজেশন। লেখো সি লিমিটেড, লেখো টু রিয়ালাইজেশন। আচ্ছা, সি লিমিটেড অ্যাকাউন্টটা খুলতে হবে। সি লিমিটেড অ্যাকাউন্ট খুলতে হবে, খুললাম। কি লিখবে? টু রিয়ালাইজেশন। কত টাকা হবে? ৩,০০,০০০ টাকা। ৩,০০,০০০ টাকার মধ্যে ৬০,০০০ টাকা কি দিয়েছি? ক্যাশ দিয়েছি। তাহলে লেখো বাই ব্যাংক, লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ৬০,০০০ টাকা। আর বাকি ২,৪০,০০০ টাকার শেয়ার লিখবে বাই ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড। লেখো বাই ইন সি লিমিটেড ২,৪০,০০০। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ডেবিটে লিখবে কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটে লিখবে টু সি লিমিটেড বলে ৬০,০০০ টাকা, আর এই টাকাটাই হোল্ডারে চলে যাবে, লিখবে ৬০,০০০ টাকা। হয়ে গেল। বা এখানে ব্যাংকের ক্রেডিটে বাই হোল্ডার, তাহলে হোল্ডারের ডেবিটে আসবে, হোল্ডার ডেবিটে লেখো, হোল্ডার অ্যাকাউন্ট ডেবিটে লেখো টু ব্যাংক বলে ৬০,০০০ টাকা। লাস্ট এখানে দেখো সি লিমিটেড ক্রেডিটে লিখেছে বাই ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড, তাহলে ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড ডেবিটে লিখবে টু সি লিমিটেড বলে কত টাকা? ২,৪০,০০০ টাকা। এটাই চলে যাবে হোল্ডারে। ঠিক আছে, তাহলে হোল্ডার অ্যাকাউন্টে ডেবিটে লিখো টু ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড বলে ২,৪০,০০০। এই তো ছিল সিম্পল একটা অঙ্ক, যোগ করে দাও, মিলে যাবে, দু সাইড ট্যালি হয়ে যাবে। ডেবিটে হচ্ছে ৩,২৫,০০০, আর এদিকে হোল্ডার অ্যাকাউন্টের ক্রেডিটে কত হচ্ছে? ২,৫০,০০০ আর ৩০, ২,৮০,০০০ আর ৪০, ৩,২০,০০০, ৩,২৫,০০০। দেখো দু সাইড ট্যালি হয়ে গেল। আমাকে লেজার করতে বলেনি, আমি লেজার করে দিলাম, কিন্তু আমাকে করতে বলছে জার্নাল। তাহলে চলো জার্নালটা করাই, ওল্ড কোম্পানির বইতে জার্নালটা করাবো। তাহলে মোটামুটি বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে কি করতে বলেছিল। প্রথমে জার্নাল করব, দেখো এ লিমিটেডের বইতে লেখো ইন দ্য বুকস অফ এ লিমিটেড জার্নাল। ঠিক আছে, ডেবিট। তো এ কোম্পানির বইতে যখনই জার্নাল করবো তাহলে কিভাবে করবে? তোমাকে ব্যালেন্স শিটের দিকে তাকাতে হবে। প্রথমে সবার যত অ্যাসেট গুলো আছে সমস্ত অ্যাসেট গুলোকে তোমাকে বন্ধ করতে হবে। ঠিক আছে তো? অ্যাসেট গুলোকে তোমাকে
বন্ধ করতে হবে বা অ্যাসেটগুলোকে ক্লোজ করতে হবে। তাহলে অ্যাসেটকে ক্লোজ করতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। অ্যাসেটগুলো ক্রেডিট হবে। তাহলে অ্যাসেটগুলো কোথায় নিয়ে গিয়ে ক্রেডিট করবো? রিয়ালাইজেশনে নিয়ে গিয়ে। ঠিক আছে তো? অ্যাসেটগুলোকে ক্লোজ করবো। অ্যাসেট ক্লোজ করতে হবে কি করে? রিয়ালাইজেশনে নিতে হবে। তাহলে অ্যাসেটগুলোকে ক্লোজ করতে গেলে অ্যাসেটগুলোকে ক্রেডিট করবো, ডেবিট কাকে করবো? রিয়ালাইজেশন। তো ফার্স্ট জার্নাল লেখো, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু। তোমরা তোমরা তাড়াতাড়ি করে, তোমাদের কোশ্চেনটা নিশ্চয়ই সামনে আছে, কোশ্চেনটা তুমি দেখো, কোশ্চেনের সামনে দেখো, আর কোশ্চেনটা সামনে বা নাহলে ফটো তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও কোশ্চেনটার, নিয়ে তারপর তুমি সমস্ত অ্যাসেটগুলো, এ কোম্পানি অ্যাসেটগুলো, প্রথমে অ্যাসেটটার নাম কি ছিল? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। লিখবো টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এ কত টাকা ছিল? ৮০,০০০ টাকা। টু প্ল্যান্টের মেশিনে কত টাকা ছিল? ৪৫,০০০ টাকা। টু ফার্নিচার, ফার্নিচারের কত ছিল? ২০,০০০ টাকা। লেখো টু ফার্নিচার ২০,০০০ টাকা। ঠিক আছে তো? তারপর কি ছিল? পেটেন্ট, টু পেটেন্ট লেখো ১০,০০০ টাকা। লেখো টু পেটেন্ট। ঠিক আছে? তারপর লিখবে টু ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কত লিখবে? ৪০,০০০ টাকা। লেখো টু ইনভেস্টমেন্ট ৪০,০০০ টাকা। ঠিক আছে তো? তারপর কি লিখবে? টু ইনভেন্টরি, টু ইনভেন্টরি লেখো ৩০,০০০ টাকা। লেখো টু ইনভেন্টরি ৩০,০০০ টাকা। ঠিক আছে তো? তারপর কি লিখবে? টু ডেটার্স, টু ডেটার্স অ্যাকাউন্ট ছিল ২০,০০০ টাকা। তারপর লিখবে টু ব্যাংক, টু ব্যাংক অ্যাকাউন্ট লিখবে 83,000। ন্যারেশন লেখো, ন্যারেশন তো লিখতে হবে। ন্যারেশন লেখো বিইং, লেখো বিইং বুক ভ্যালু অফ সানডি অ্যাসেটস, বুক ভ্যালু অফ সানডি অ্যাসেটস ট্রান্সফার টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। বিইং বুক ভ্যালু অফ সানডি অ্যাসেটস ট্রান্সফার টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ঠিক আছে? প্রথম জার্নাল হলো, প্রথমে অ্যাসেটগুলোকে, ব্যালেন্স শিটে যত অ্যাসেটস হয় অ্যাসেটগুলোকে ক্লোজ করলাম। এইবার লাইবিলিটি ক্লোজ করব। লাইবিলিটিকে ক্লোজ করতে গেলে লাইবিলিটিকে ডেবিট করতে হয়, রিয়ালাইজেশনকে ক্রেডিট করতে হয়। লেখো লাইবিলিটি বলতে এখানে কি ছিল? অনলি ক্রেডিটার্স। লেখো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন। দেখো অনেকে লেজার থেকে জার্নাল পোস্টিং করে, আমি কিন্তু লেজার থেকে জার্নাল শেখাচ্ছি না, আমি ডাইরেক্ট জার্নালটা করি। যদি ডাইরেক্ট জার্নাল করতে বলে, তুমি কি লেজার করে জার্নাল করবে? কোনোদিন করার দরকার নেই, ডাইরেক্ট জার্নাল করবে। তো সেইভাবে আমি শেখাচ্ছি ডাইরেক্ট জার্নাল, রিয়ালাইজেশন টু, সরি ক্রেডিটার্স টু রিয়ালাইজেশন। তাহলে টাকাটা কত হবে? টাকাটা হবে ১৫,০০০, ১৫,০০০ লেখো, ১৫,০০০, ১৫,০০০। আচ্ছা, এইটা টোটালটা করা হলো না। এটা টোটালটা করো ৮০,০০০, ৪৫,০০০, ২০,০০০, ১০,০০০, ৪০,০০০, ৩০,০০০, ২০,০০০, ৮৩,০০০ করে যোগ করে কত হচ্ছে দেখো? ৩,২৮,০০০ করে দেখো, করে দেখা যাক। ৮০,০০০ যোগ ৪৫,০০০ যোগ ২০,০০০ যোগ ১০,০০০ যোগ ৪০,০০০ যোগ ৩০,০০০ যোগ ২০,০০০ যোগ ৮৩,০০০ কত হচ্ছে? ৩,৮৮,০০০। ঠিক আছে, হয়ে গেল। এবার কেইটাস টু রিয়ালাইজেশন এটাও হয়ে গেল। ন্যারেশনটা লিখতে হবে। ন্যারেশন লেখো বিং কেইটাস ট্রান্সফার টু রিয়ালাইজেশন। লেখো বিং কেইটাস ট্রান্সফার টু
রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। বিং কেইটাস ট্রান্সফার টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ঠিক আছে তো? এইবার কি করব? তাহলে প্রথমে এবার ব্যালেন্স শিটটা বন্ধ করলাম, দুটো পয়েন্ট করলাম। ৩ নম্বর পয়েন্ট, ব্যালেন্স শিটে দেখো, তুমি ভালো করে দেখো, আমার কাছে কোশ্চেন আছে, আমি কোশ্চেন দেখছি। ঠিক আছে? তোমরা ভালো করে কোশ্চেনটা দেখো। কোশ্চেনে কি বলেছিল? দেখো, লাইবিলিটি সাইডে ছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল। ঠিক আছে? তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এই টাকাটা কাদের পাওনা? ইকুইটি শেয়ার হোল্ডারদের পাওনা। তাহলে আমি ব্যালেন্স শিট থেকে ক্যাপিটালটাকে মুছতে চাই, তো ক্যাপিটালকে মুছতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল? 2 লাখ। তো আরো ছিল, দেখো, তারপরে ছিল রিজার্ভের মধ্যে ছিল জেনারেল রিজার্ভ ছিল। জেনারেল রিজার্ভ ছিল 50,000 টাকা। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ ছিল 38,000 টাকা। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ছিল 25,000 টাকা। এই টাকাগুলোও তো মালিকের পাওনা। তাহলে এইগুলো লাইবিলিটি কাটতে গেলে ডেবিট করতে হবে। সব একসঙ্গে করো। কি লিখবে? জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 50,000 টাকা। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে তো? তারপর কি ছিল? ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাওয়ার পর ছিল হচ্ছে প্রফিট অ্যান্ড লস 25,000 টাকা। দেখো এসপিএল ডেবিট 25,000 টাকা। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ কত ছিল? 38,000 টাকা। চারটে যোগ করে দেওয়া কত হচ্ছে? 2.5 লাখ। 2.5 লাখ আর 25, 2,75,000। 2,75,000 আর 30, 3,05,000 আর 8, 3,13,000। তাহলে এই টাকাটা কারা পাবে? কোম্পানির মালিক, মানে ইকুইটি শেয়ার হোল্ডাররা। টু ইকুইটি শেয়ার হোল্ডার কত হচ্ছে? 3,13,000। ঠিক আছে? ব্যালেন্স শিট পুরোপুরি ক্লোজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমাদের কি কাজ হলো? ব্যালেন্স শিটটাকে কিন্তু আমরা ক্লোজ করে দিলাম। এইবার ধরো সি কোম্পানি তো এ কোম্পানির বিজনেসটা নেই না, তাহলে ওকে করতে হবে। তাহলে এ কোম্পানি সি কোম্পানির কাছে কত টাকা পায়? বলো, আমাকে বলো, আমাকে তোমরা বলো। এ কোম্পানি সি কোম্পানির কাছে কত টাকা পায়? এ কোম্পানি সি কোম্পানির কাছে কত টাকা পায়? এ কোম্পানি সি কোম্পানির কাছে, স্যার কত টাকা পায় কি করে বুঝবো? পারচেস কনসিডারেশনের টাকাটা, এই টাকাটা পায়। কত টাকা পায়? তাহলে 4 লাখ টাকা পায়। 4 লাখ টাকা পায়। তাহলে কার কাছে পায়? এ কোম্পানি সির কাছে পায়। তাহলে সির কাছে টাকা পেলে সি অ্যাকাউন্টকে ডেবিট করবো। কারণ আমরা জানি। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, বলিए। नहीं नहीं।
তো যেটা বলছিলাম, আমরা যদি কারোর কাছে টাকা পাই, ঠিক আছে? সেটা আমাদের কাছে কি অ্যাসেট, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট। এই কারণের জন্য সি কে ডেবিট করব। এই কারণের জন্য আমরা সি কে ডেবিট করব। দেখো সি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 4,00,000 টাকা। টু রিয়ালাইজেশন হবে, টু রিয়ালাইজেশন। 4,00,000, 4,00,000। ন্যারেশনটা লিখো, স্যার ন্যারেশনটা কি লিখবেন? লেখো বিং পারচেস কনসিডারেশন ডিউ ফ্রম সি লিমিটেড। বিং পারচেস কনসিডারেশন ডিউ ফ্রম সি লিমিটেড। বিং পারচেস কনসিডারেশন ডিউ ফ্রম সি লিমিটেড হয়ে গেল। যে একটা কথা, এটার ন্যারেশনটা লেখা হয়নি, তাই তো? ওরা ন্যারেশনটা লেখো। কি লিখবে? আমার তো এখানে লেখার জায়গা নেই, আমি বলছি তোমাদের, তোমরা লিখে নাও। বিং ইকুইটি শেয়ার ক্যাপিটাল, লেখো বিং ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আবার বলছি লেখো বিং ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এখানটা লিখবে, ন্যারেশনটা এখানে লিখবে, এই যে এইটা ন্যারেশনটা, এইটার ন্যারেশন লেখো বিং ইকুইটি শেয়ার ক্যাপিটাল কমা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ট্রান্সফার টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। তাহলে কি লিখলে? বিং ইকুইটি শেয়ার ক্যাপিটাল কমা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ট্রান্সফার টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। আরো একবার বলছি, বিং ইকুইটি শেয়ার ক্যাপিটাল কমা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ট্রান্সফার টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। আশা করি তোমরা লিখে ফেলেছো। তাহলে যেটা বলছিলাম, আমরা সি কোম্পানিকে কত টাকা পাই? 4,00,000 টাকা পাই। আমরা সির কাছে কত টাকা পাই? বলো বলো বলো। সির কাছে 4,00,000 টাকা পাই। তাহলে সি কে তো টাকা দিতে হবে। তাহলে সি দিয়েছে কি? 4,00,000 টাকার মধ্যে সি 1,00,000 টাকার ক্যাশ দিয়েছে আর 3,00,000 টাকার শেয়ার দিয়েছে। 1,00,000 টাকা ক্যাশ, 3,00,000 টাকা শেয়ার। তাহলে ক্যাশ টাকা পাচ্ছি। তাহলে ক্যাশ আসছে আমার কোম্পানিতে, ক্যাশ আসছে মানে অ্যাসেট বাড়ছে, মানে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এখানে ক্যাশ বা ব্যাংক লিখবে 1,00,000 টাকা। ক্যাশ বা ব্যাংক লিখবে 1,00,000 টাকা। আর কি আসছে? শেয়ার। কোন কোম্পানির শেয়ার আসছে? সি কোম্পানির শেয়ার আসছে। তাহলে লেখো ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড 3,00,000 টাকা। লেখো ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড অ্যাকাউন্ট কত? 3,00,000 টাকা। টু কি লিখবে? টু কার থেকে আসছে এগুলো? এগুলো কার থেকে আসছে বলো? স্যার কেন স্যার? সি থেকে আসছে। তাহলে যার থেকে আসে তার অ্যাকাউন্ট ক্রেডিট করবে। সি লিমিটেড অ্যাকাউন্ট কত টাকা? 4,00,000 টাকা। ন্যারেশন লিখতে হবে না? লিখো ন্যারেশন, লেখো বিং, ন্যারেশন লেখো বিং 20,000 equity shares of rupees 10 each, being 20,000 equity shares of rupees 10 each, 20,000 equity shares of rupees 10 each at a premium of rupees 5 per share, at a premium of rupees 5 per share, and rupees 1,00,000 and rupees 1,00,000, ঠিক আছে, rupees 1,00,000 received in cash, received in cash from C Limited। হয়ে গেল। এইবার আমাকে যে কাজটা করতে হবে, এই যে রিয়ালাইজেশনটা হলো, রিয়ালাইজেশনের ফলে অ্যাসেট আর লাইবিলিটি যে রিয়ালাইজেশন হচ্ছে না, এর ফলে লাভ হচ্ছে আর লোকসান হচ্ছে বের করতে। স্যার এটা কি করে করবো একটু বলুন? দেখো, আমি একটা কালি নিচ্ছি, দেখো। প্রথমে না তুমি খুঁজবে রিয়ালাইজেশন ক্রেডিট।
রিয়ালাইজেশন ক্রেডিট কোথায় ছিল? এই যে রিয়ালাইজেশন ক্রেডিট, দেখো দেখো রিয়ালাইজেশন ক্রেডিট কত ছিল? এই যে রিয়ালাইজেশন ক্রেডিট কত টাকা? 15,000 টাকা। রিয়ালাইজেশন ক্রেডিট ছিল 15,000 টাকা। আর কোনো ক্রেডিট ছিল রিয়ালাইজেশন ক্রেডিট? দেখো খোঁজো। হ্যাঁ স্যার ছিল। এই যে 4 লাখ টাকা রিয়ালাইজেশন ক্রেডিট ছিল। আর কত? 4 লাখ টাকা। আর ছিল না স্যার, আর ছিল না। তাহলে একটা 15,000, একটা 4 লাখ, তাহলে রিয়ালাইজেশন ক্রেডিট কত হলো? 4 লাখ টাকা। ক্রেডিট মানে লাভ, ক্রেডিট মানে রিয়ালাইজেশন ক্রেডিট মানে লাভ, লাভ হচ্ছে 4 লাখ টাকা। তো আমি লিখে লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ওয়ার্কিংস করছি। প্রফিট অর লস অন রিয়ালাইজেশন। কি করব? রিয়ালাইজেশন ক্রেডিট কত? 4,15,000। রিয়ালাইজেশন ক্রেডিট হলো 4,15,000 টাকা। আর রিয়ালাইজেশন ডেবিট, এবার খোঁজো রিয়ালাইজেশন ডেবিট কত আছে? এই 3,28,000। রিয়ালাইজেশন ডেবিট 3,28,000 এখানে একটা। আর কিছু আছে রিয়ালাইজেশন ডেবিট? না স্যার, আর কিছু নেই। রিয়ালাইজেশন ডেবিট কত হলো? 3,28,000। তাহলে ব্যালেন্স করে দাও কত? 4,15,000 থেকে যদি 3,28,000 বাদ দাও, কত হচ্ছে? 87,000 টাকা। তাহলে এই যে ব্যালেন্স বেরোলো, এটা হচ্ছে প্রফিট। এই প্রফিটের টাকাটা কারা পাবে? মালিকরা পাবে। মালিকরা পেলে মালিকদের ক্যাপিটাল বাড়ে, তাই তো? তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে হোল্ডার হবে ক্রেডিট, আর ডেবিট হবে রিয়ালাইজেশন। দেখো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার হোল্ডার। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার হোল্ডার। নেক্সট জার্নাল লেখো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। কত টাকা? 87,000, 87,000। ন্যারেশন লেখো। ন্যারেশনটা কি হবে? বিং প্রফিট অন রিয়ালাইজেশন, বিং প্রফিট অন রিয়ালাইজেশন, বিং profit on realization transferred to equity shareholder account. ঠিক আছে, লাস্ট একটাই জার্নাল বাকি, তারপর এই কোম্পানির জার্নাল শেষ হয়ে যাবে। ঠিক আছে তো? তো দেখো এবার ইকুইটি শেয়ার হোল্ডাররা কি পাবে? লাস্টে ফাইনালি ক্যাশ টাকা পেয়ে যাবে আর ইকুইটি শেয়ার পেয়ে যাবে। তাহলে লেখো লাস্ট জার্নাল লেখো ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ টাকা, টু ব্যাংক 1 লাখ টাকা, টু ব্যাংক 1 লাখ টাকা, টু ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড, টু ইকুইটি শেয়ার ইন সি লিমিটেড কত টাকা? 3 লাখ টাকা। হয়ে গেল। ন্যারেশনটা লেখো। কি লিখবে? লেখো বিং, এখানে লেখার জায়গা নেই, আমি বলছি তোমরা লিখে নাও, শুনে শুনে লিখে নাও। বিং পারচেস কনসিডারেশন ইন দ্য ফর্ম অফ ইকুইটি শেয়ার্স, being purchase consideration in the form of equity shares, being purchase considerations in the form of equity shares, ঠিক আছে তো? and cash distributed, and cash distributed to equity shareholder, and cash distributed to equity shareholder, and cash distributed to equity shareholder। তো আরো দুবার বলছি, শুনে নাও ন্যারেশনটা।
বিইং পারচেস কনসিডারেশন ইন দ্য ফর্ম অফ ইকুইটি শেয়ারস অ্যান্ড ক্যাশ ডিস্ট্রিবিউটেড টু ইকুইটি শেয়ার হোল্ডার্স। ঠিক আছে, আরও একবার বলছি, বিইং পারচেস কনসিডারেশন ইন দ্য ফর্ম অফ ইকুইটি শেয়ারস অ্যান্ড ক্যাশ ডিস্ট্রিবিউটেড টু ইকুইটি শেয়ার হোল্ডার্স হয়ে গেল। তাহলে আমরা কার বইতে এন্ট্রি করালাম? এ কোম্পানির বইতে এন্ট্রি করালাম। স্যার বি কোম্পানিও তো বলেছে, হ্যাঁ বি কোম্পানি বলেছে। আমি দেখো বি কোম্পানি করাচ্ছি না, তোমরা নিজেরা করবে, বি কোম্পানি তোমরা নিজেরা করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা তো বলে দিতে হবে, আমি এর মধ্যেই ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে টাইমটাও বেঁচে যাবে। আমি এখানে মুছে নিয়ে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে দেখো, বি কোম্পানি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত ছিল? 70,000 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত ছিল? 35,000 টাকা। ফার্নিচার কত ছিল? 25,000 টাকা। ঠিক আছে তো, তারপর ইনভেন্টরি ছিল কত? 80,000 টাকা। এইগুলো ছিল না কিছু। ইনভেন্টরি ছিল তোমার কত? 80,000 টাকা। ডেটার্স ছিল কত? ডেটার্স 15,000 টাকা। আর তোমার ব্যাংক ছিল 1,10,000 টাকা। টোটাল করে দাও, টোটাল করে দেখো কত বেরোচ্ছে। 70,000 যোগ 35,000 যোগ 25,000 যোগ 80,000 যোগ 15,000 যোগ 1,10,000 কত হচ্ছে? 3,35,000। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট হবে 3,35,000। বি কোম্পানিরটা আমি তোমাদের নিজেদের করতে বললাম। ঠিক আছে তো, আমি কি করলাম, এ তো করা ছিল, ওখানে আমি মুছে মুছে করেছি টাইমটা বাঁচানোর জন্য, আর কিছু না। আচ্ছা এবার কি ছিল দেখো, কেইটার্স কত ছিল বি কোম্পানি? বি কোম্পানির কেইটার্স ছিল তোমার 10,000 টাকা। হয়ে গেল। তারপর এখানে দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট যেটা ছিল ওটা কত হবে জার্নাল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল হবে 2,50,000 টাকা। জেনারেল হিসাবে কত টাকা হবে? 30,000 টাকা। পিএলএ হবে 45,000 টাকা। ঠিক আছে তো, পিএলএ হবে 45,000 টাকা। এখানে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভটা ছিল না কিছু, বি কোম্পানির কোনো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ ছিল না। যোগ করে 2,50,000 আর 30, 2,80,000, 2,80,000 আর 40, 3,20,000, 3,25,000। ঠিক আছে তো, তারপর সি কোম্পানি বি কোম্পানিকে কত টাকা পেমেন্ট করছিল? 3,00,000 টাকা। তাহলে লেখো সি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন 3,00,000, 3,00,000। ঠিক আছে, এই 3,00,000 টাকা কি করে দিচ্ছে? 60,000 টাকার ক্যাশ আর 2,40,000 টাকার শেয়ার। ঠিক আছে, ন্যারেশনটা একটু চেঞ্জ করে নাও, কেননা সি কোম্পানি বি কোম্পানিকে 16,000 খানা শেয়ার দিয়েছিল। কি করে স্যার 16,000টা হলো কিছুক্ষণ পরে, কেননা সি কোম্পানির তো ব্যালেন্স শিট করতে বলেছে, তো সেখানে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আলাদা করে এখানে দেখালাম না, এখানে 16,000টা শেয়ার লেখো। কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি, কোশ্চেন পড়তে হতে বলেছি কেন 16,000 হলো, তা আমি আবার বলে দেবো, অসুবিধা নেই, চিন্তা করতে হবে না। আচ্ছা এখানে প্রফিট লসটা দেখিয়ে দিচ্ছি কি হবে। রিয়ালাইজেশন ক্রেডিট খোঁজো, রিয়ালাইজেশন ক্রেডিট কত আছে? রিয়ালাইজেশন ক্রেডিট দেখো 10,000 টাকা। ঠিক আছে, আর 3,00,000 টাকা, তাহলে ক্রেডিট ছিল 3,10,000।
রিয়েল হ্যান্ড ডেবিটটা খোঁজো। ডেবিট ছিল 3,35,000, ডেবিট ছিল 3,35,000, ঠিক আছে তো? তাহলে কি হলো, তোমার লাভ হয়েছিল 3,10,000 আর লস হলো 3,35,000, তাহলে আলটিমেটলি তোমার লস হলো কত, 25,000 টাকা। তাহলে এখানে প্রফিট না হয়ে এখানে হবে লস, লস হবে 25,000 টাকা। লস হলে জার্নালটা চেঞ্জ হয়ে যাবে। এবার হয়ে যাবে ইকুইটি শেয়ার হোল্ডার টু রিয়ালাইজেশন, ঠিক আছে তো? ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন, ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন। কত টাকা, 25,000, 25,000, 25,000, 25,000। লাস্ট, এখানে কি হবে, লাস্ট জানাল ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট হবে 3,00,000 টাকা, ব্যাংকে বসবে তোমার 60,000, ইকুইটি শেয়ার বসবে 2,40,000, 60,000, 2,40,000, শেষ, শেষ হয়ে গেল। পুরোনো কোম্পানির বইয়ের কাজ পুরো শেষ, জার্নাল লেজার কতটা টাইম ধরে করালাম, ঠিক আছে তো? তাই দেখো কত টাইম চলে গেল, তো আমাকে তো একটু শর্টকাট করতে হলো এই জায়গাটা। এইবার নতুন কোম্পানি বইতে একটা ব্যালেন্স শিট করতে বলেছে, ঠিক আছে? নতুন কোম্পানি বইতে চলো ব্যালেন্স শিট করি। নতুন কোম্পানি বইতে ব্যালেন্স শিট করার আগে না একটা ওয়ার্কিংস করে নাও, যেটা কিনা পারচেস কনসিডারেশন। লেখো পারচেস কনসিডারেশন, ঠিক আছে তো? একটা এ কোম্পানি আর একটা বি কোম্পানি। কি বলেছিল পড়ে নাও, পারচেস কনসিডারেশনটা কি বলেছিল। বলেছিল এ কোম্পানির কত, 4,00,000, আর বি কোম্পানির 3,00,000। আগেও বলেছি, তাই বলেছে। তো পারচেস কনসিডারেশন 4,00,000 আর এটা 3,00,000, ঠিক আছে? তো এ কে ক্যাশ দিচ্ছে কত টাকা, 1,00,000 টাকা, আর বি কে ক্যাশ দিচ্ছে কত, 60,000 টাকা। ইকুইটি শেয়ারস ইন সি লিমিটেড, 4,00,000 টাকার মধ্যে 1,00,000 টাকা যদি ক্যাশ দিয়ে দেয়, তাহলে শেয়ার দিচ্ছে কত, 3,00,000 টাকার শেয়ার, আর এখানে 2,40,000 টাকার শেয়ার। তাহলে এ কে কতগুলো শেয়ার দিচ্ছে বলে দিয়েছে নিশ্চয়ই কোশ্চেনে, দেখো এ কে কতগুলো শেয়ার দিচ্ছে কোশ্চেনে বলে দিয়েছে। বলছে এ কে 20,000 খানা শেয়ার দিচ্ছে 5 টাকা প্রিমিয়ামে। তাহলে লেখো 20,000 শেয়ার দিচ্ছি এ কে। এ কে 20,000 খানা শেয়ার দিচ্ছ, ঠিক আছে তো? 20,000টা শেয়ার দিচ্ছ। আর বি কে তুমি 2,40,000 কে, এখানে দেখো লিখেছি 2,40,000 কে যদি 15 দিয়ে ভাগ করো, দেখো 16,000 বেরোচ্ছে। তাহলে বি কে দিচ্ছ তুমি 16,000টা শেয়ার। তাহলে দেখো ওয়ার্কিংস এর কাজটাও হয়ে গেল। এবার জাস্ট তোমাকে একটা ব্যালেন্স শিট করতে বলেছে। ঠিক আছে, ব্যালেন্স শিট করতে বলে, দেখো ব্যালেন্স শিট করবো না বলে আমার ছক করা আছে, আমি ওখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো ব্যালেন্স শিট যে করতে বলেছে,
ব্যালেন্স শিটে দেখো, ব্যালেন্স শিটের ফরম্যাট তো তোমরা জানো, কোশ্চেন যেটা ছিল দেখে দেখে টুকে দেবে তুমি, ঠিক আছে, কোশ্চেন দেখে দেখে টুকে দেবে, জানি আগে ক্লাসে বহুবার বলেছি। তো নোটস টু অ্যাকাউন্টসের মধ্যে প্রথমে দেখো শেয়ার ক্যাপিটাল লেখা আছে, শেয়ার ক্যাপিটাল লেখা আছে, শেয়ার ক্যাপিটাল লেখা আছে কি, ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপ। এর সাথে, এর সাথে একটু জুড়ে দিতে হবে, তাহলে এটা এটা বি, ইস্যুডটা হলো বি, এ এখানটায় লিখে দিচ্ছি, জায়গা নেই ওখানটায়, এ লিখে দিচ্ছি, কি লিখছি আমি, অথরাইজড ক্যাপিটাল। তোমরা ব্যালেন্স শিটে ছক কেটে নেবে, তার নিচে নোটস টু অ্যাকাউন্টস করবে, নোটস টু অ্যাকাউন্টসে সবার প্রথমে লিখবে তুমি শেয়ার ক্যাপিটাল লিখবে, তার নিচে লিখবে এ দিয়ে লিখবে অথরাইজ ক্যাপিটাল। তো কোশ্চেনে দেখো অথরাইজ ক্যাপিটাল কতগুলো বলে দিয়েছিল, কোশ্চেন পড়ো ভালো করে বুঝিয়ে যাবে। এই দেখো বলেছিল কি, 50,000টা শেয়ার 10 টাকা দামের, মানে 5 লাখ টাকা। লেখো, অথরাইজটা লেখো, 50,000 শেয়ার্স at ₹10 ইচ, কত হলো, 5 লাখ টাকা। এবার ইস্যুড সাবস্ক্রাইব অ্যান্ড ফুললি পেড আপে কত লিখবে, একটা শেয়ার দাম কিন্তু 10 টাকা করে, মনে রাখবে কিন্তু 10 টাকা করে একটা শেয়ার। তো কতগুলো শেয়ার দিচ্ছ, এ কে দিচ্ছ 20,000টা শেয়ার, আর বি কে দিচ্ছ 16,000টা শেয়ার, টোটাল 36,000টা শেয়ার, 10 টাকা করে হলে কত, 3,60,000 হচ্ছে। তাহলে এখানে লেখো 3,60,000, ঠিক আছে তো। আর 36,000টা শেয়ার 5 টাকা করে যদি প্রিমিয়াম হয় তাহলে কত হচ্ছে, দেখো হিসাব করে দেখো, 1,80,000 টাকা, যেটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে লিখবে সিকিউরিটিজ প্রিমিয়াম বলে, কত, 1,80,000, ঠিক আছে তো। আর আর কি হবে, ক্যাপিটাল রিজার্ভ তুমি লিখতে পারবে না, তুমি স্ট্যাটিউটরি রিজার্ভ লিখবে না, জেনারেল রিজার্ভ লিখবে না, সারপ্লাস কিচ্ছু লিখতে পারবে না এগুলো, কারণ এগুলো তো নেই, তো এই নেই। তাহলে শুধুমাত্র বলেছিল ওখানে যে ওল্ড কোম্পানি যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ ছিল, তাই না, ওটাকে 2 বছর ক্যারি করতে বলেছে। বলছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ, এ কোম্পানি যত টাকা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ছিল সেটা 2 বছর মেনটেন করতে হবে নতুন কোম্পানি ব্যালেন্স শিটে। তাহলে এ কোম্পানি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ কত ছিল, 38,000 টাকা। তাহলে লেখো 38,000 টাকা, এখানে ছোট করে দেখিয়ে দিচ্ছি, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ কত, 38,000 টাকা। তাহলে 1,80,000 আর 38 যোগ করে হচ্ছে তোমার 2,18,000। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে 2 নম্বর নোট দিয়ে লিখবো 2,18,000। আর 1 নম্বর নোটের শেয়ার ক্যাপিটাল কত বেরোলো, 3,60,000। আচ্ছা, টেট পেবেল, কারেন্ট লায়াবিলিটি আন্ডারে কি ছিল, কারেন্ট লায়াবিলিটি আন্ডারে ছিল টেট পেবেল। টেট পেবেল কত হবে, দুটো কোম্পানির ক্রেডিটার্স দিচ্ছে, এ কোম্পানি আর বি কোম্পানি, দুটো মিলালে 15 আর 10 মিলালে কত, 25,000 টাকা। এইগুলো কিছুই না, দেখো কোশ্চেনটা সামনে রাখবে, ইজিলি বুঝিয়ে যাবে। টোটাল কত হচ্ছে দেখো, 3,60,000 প্লাস 2,18,000 প্লাস 25,000, কত হচ্ছে, 6,03,000। তাহলে লাইবিলিটি সাইড হয়ে গেল তোমার 6,03,000। এবার অ্যাসেট সাইডটা করবে, অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট, ফিক্স অ্যাসেট মানে পিপি, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ট্যাঞ্জিবল অ্যাসেটস, ঠিক আছে তো। ট্যাঞ্জিবল অ্যাসেটস এর নোটস করা আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, দুটো কোম্পানি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নেবে, 80 আর 70, এখানে দেখিয়ে দেখিয়ে দিতে হবে, 80,000 যোগ 70,000 কত হচ্ছে, 1,50,000 টাকা। নেক্সট কি বলেছিল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, দুটো কোম্পানির 45 আর 35, যোগ করলে হচ্ছে 80,000। তারপর ফার্নিচার 20 আর 25 যোগ করলে হচ্ছে 45,000।
তিনটে যোগ করে হচ্ছে কত? 2,75,000। তো 3 নম্বর নোট 2,75,000। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর মধ্যে শুধুমাত্র পেটেন্ট আসবে। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর মধ্যে দেখো কি কি ছিল ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর মধ্যে। আচ্ছা, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আমি বলছি। কেন আমি বলছি দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, ইনট্যাঞ্জিবল অ্যাসেটসটা করতে হবে, করে দেখাতে হবে। পারচেস কনসিডারেশন তো বের করলাম। আমরা যে আগে যে অঙ্কগুলো করলাম, সবার প্রথম ওয়ার্কিংসে কি করতাম? সবার প্রথম নেট অ্যাসেট টেকেন ওভার বের করতাম। তো এটা করে নিই আগে, নেট অ্যাসেট টেকেন ওভার। এটা না করলে হবে না। নেট অ্যাসেট টেকেন ওভার, একটা এ কোম্পানি আর একটা বি কোম্পানি। কি লিখতাম সবার প্রথম? টোটাল অ্যাসেটস লিখতাম, টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেটস এর মধ্যে কি কি ছিল দেখো। ঠিক আছে, তো প্রথমে লেখো একটা করে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত ছিল? 80,000 আর 70,000। 80,000 আর 70,000। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত ছিল? 45,000 আর 35,000। 45,000 আর 35,000। ফার্নিচার 20,000 আর 25,000 ছিল। 20,000 আর 25,000। পেটেন্ট ছিল 10,000। পেটেন্ট শুধুমাত্র এ কোম্পানি ছিল, বি কোম্পানি ছিল না, 10,000। ইনভেস্টমেন্ট ছিল এ কোম্পানির 40,000। ইনভেন্টারি, ইনভেন্টারি ছিল 30,000 আর 80,000। তারপর ডেটার ছিল 20,000 আর 15,000। নেক্সট, ব্যাংক ছিল 83,000 আর 1,10,000। ঠিক আছে, টোটাল করো। টোটাল করে কত দাঁড়াচ্ছে? এ কোম্পানি প্রথমে 80,000 যোগ 45,000 যোগ 20,000 যোগ 10,000 যোগ 40,000 যোগ 30,000 যোগ 20,000 যোগ 83,000, কত হচ্ছে? 3,28,000 হচ্ছে এ কোম্পানি। বি কোম্পানি কত ছিল? 70,000 যোগ 35,000 যোগ 25,000 যোগ 80,000 যোগ 15,000 যোগ 1,10,000, কত হচ্ছে? 3,35,000। বুঝলে তো? এবার লিখবো লেস এক্সটার্নাল লাইবিলিটিস। অনলি ক্রেডিটার্স। এ কোম্পানি ক্রেডিটার্স ছিল কত টাকা? 15,000 টাকা। আর বি কোম্পানির 10,000 টাকা। 3,13,000 আর এটা 3,25,000। এটা বেরিয়ে গেল তোমার নেট অ্যাসেট টেকেন ওভার। ঠিক আছে তো? নেট অ্যাসেট টেকেন ওভার। তারপর পিসি অলরেডি বের করে ফেলেছি, পারচেস কনসিডারেশন, কোনো ঝামেলা নেই। কত ছিল? এ কোম্পানির 4,00,000 আর বি কোম্পানির 3,00,000। দেখো, তুমি এ কোম্পানি 3,13,000 টাকা অ্যাসেট নিয়ে তুমি 4,00,000 টাকা দিয়েছো, তাহলে তুমি কত টাকা এক্সট্রা দিয়েছো?
87,000 এক্সট্রা দিয়েছে, এটা তোমার গুডউইল। আর বি কোম্পানিতে 3,25,000 নিয়ে 3,00,000 দিয়েছে, তার মানে কত টাকা তুমি কম পেমেন্ট করেছো? 25,000। এটা তোমার লাভ, ক্যাপিটাল রিজার্ভ। 25,000 টাকা ক্যাপিটাল রিজার্ভ আর 87,000 টাকা গুডউইল। তাহলে 87 থেকে 25 বাদ দাও, কত হচ্ছে? 62,000 টাকা হবে নেট গুডউইল। তাহলে তুমি গুডউইল কত টাকা দেখাবে ব্যালেন্স শিটে? 87,000 মাইনাস 25,000 ইকুয়াল টু 62,000। ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে গুডউইল দেখাবে 62,000 টাকা। ঠিক আছে তো? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর মধ্যে কি দেখাবে তুমি? নোট করো এখানে, নোট, এখানে নোট তো দেওয়া যায়, 4 নম্বর নোট। গুডউইল, গুডউইল দেখাবে তুমি কত? 62,000 টাকা। আর পেটেন্ট ছিল, পেটেন্ট একটা ছিল, পেটেন্ট ছিল 10,000 টাকা। তাহলে 62 আর 10, 72,000 টাকা। এখানে লিখবো 72,000। ইনভেন্টারি, দুটো কোম্পানি ইনভেন্টারি যোগ করে বসিয়ে দাও। কত হবে দুটো কোম্পানি ইনভেন্টারি যোগ করে? 30 আর 80 যোগ করে হয় 1,10,000। ট্রেড রিসিভেবল, দুটো কোম্পানি ট্রেড রিসিভেবল যোগ করে কত হবে? 35,000 টাকা। আর ব্যাংক, তাই তো? ব্যাংকে দুটো কোম্পানির ব্যাংক যোগ করে কত হচ্ছে? এটা ব্যাংকটা দেখিয়ে দিচ্ছি কি করে ব্যাংকটা হচ্ছে। প্রথম কোম্পানির ব্যাংক, তাই তো? এ কোম্পানির ব্যাংক 83,000, বি কোম্পানির ব্যাংক 1,10,000 হলো। এইবার এ কোম্পানিকে তুমি 1,00,000 টাকা দিয়েছো, বি কোম্পানিকে তুমি 60,000 টাকা দিয়েছো। প্লাস মাইনাস করে কত হচ্ছে? 1,93,000 মাইনাস 1,60,000 বাদ দিয়ে হচ্ছে 33,000 টাকা। তাহলে ব্যাংকে কত বসাবে তুমি? 33,000। শেষ, আর কিছু নেই। যোগ বিয়োগ করে দেখা যাক কত হচ্ছে। 2,75,000 যোগ 72,000 যোগ 1,10,000 যোগ 35,000 যোগ 33,000 কত হচ্ছে? আচ্ছা, একটা আইটেম নেওয়া হয়নি, সেটা হচ্ছে নন কারেন্ট থেকে একটা ইনভেস্টমেন্ট ছিল। তো ইনভেস্টমেন্টটা কোথায় লিখবো? এখানে এ দিয়েছিল ফিক্স অ্যাসেটস, এখানে বি দিয়ে লিখতে হয় নন কারেন্ট ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত ছিল দেখো অঙ্কটায়? নন কারেন্ট ইনভেস্টমেন্ট কত ছিল? 40,000 টাকা। ঠিক আছে তো? এইবার এখানে একটা আদার কারেন্ট অ্যাসেট ছিল, একটু মনে করার চেষ্টা করো। কোশ্চেনে একটা কথা বলে দিয়েছিল, বলছে এই কোম্পানির যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ ছিল, সেটা নতুন কোম্পানি ব্যালেন্স শিটে 2 বছর থাকবে। তাহলে আমি কি শিখিয়েছিলাম? পুরোনো কোম্পানির বইতে যদি কোনো রিজার্ভ থাকে, ঠিক আছে তো, পুরোনো কোম্পানির বইতে যদি কোনো রিজার্ভ থাকে, ঠিক আছে, সেই রিজার্ভটা নতুন কোম্পানির ব্যালেন্সে চলে আসে। কোনো রিজার্ভ মানে কি? বলছে স্ট্যাটিউটরি রিজার্ভ, আর এখানে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ বলে একই ব্যাপার। তাহলে যার নাম কি হয়? অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্ট্যাটিউটরি রিজার্ভ। রিজার্ভ এন্ট্রি তো হয়ে গেছে। তাহলে এই অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট কোথায় বসবে? নন কারেন্ট অ্যাসেটসে। আদার নন কারেন্ট অ্যাসেটসে লেখো অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট। কত টাকা অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট? রিজার্ভটা কত টাকা ছিল দেখো, রিজার্ভ কত লিখেছিলাম? 38,000 টাকা।
ঠিক আছে তো? এবার টোটাল করে দেখো মিলে গেছে 6,03,000। তো এই ছিল অঙ্ক। তাহলে নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারলে। ঠিক আছে তো? আশা করি অঙ্কটা বুঝতে পারলে কোনো রকমের কোনো ডাউট আছে বলে মনে হয় না এই অঙ্কটায়।